আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি বায়োলজি মডেল টেস্ট ৩ এর সেট এ নিয়ে প্রথমে কথা বলবো। আসো প্রথমে সৃজনশীল প্রশ্নের সলভটা দিই। ওকে, ১ নম্বর প্রশ্নে দেখো একটা ফুলের ছবি দেওয়া আছে। আচ্ছা, এটার ক নম্বর প্রশ্ন দেখো। ক নম্বরে বলেছে প্রতিপাদ কোষ কাকে বলা হয়। প্রতিপাদ কোষ জানার আগে আমাদের জানতে হবে একটা ভ্রূণথলি। ভ্রূণথলির নিচে কি থাকে? গর্ভযন্ত্র থাকে, যেখানে ৩টা কোষ থাকে। মিডিলেরটাকে বলা হয় ডিম্বক। আচ্ছা, এর অপোজিটে আরও ৩টা কোষ থাকে এবং মিডিলে থাকে সেকেন্ডারি নিউক্লিয়াস। তো এই যে গর্ভযন্ত্র, এর অপোজিটে যেই ৩টা কোষ আছে এগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ। দেখো, গ্রন্থলির গর্ভযন্ত্রের বিপরীত দিকে কোষ ৩টিকে বলা হয় প্রতিপাদ কোষ। খ নম্বরে দেখো কি বলা হয়েছে, কোন পরাগায়নে পরাগরেণু অপচয় কম হয়। আমরা জানি পরাগায়ন দুই প্রকার। একটা কি? একটা হচ্ছে স্বপরাগায়ন আর হচ্ছে পরপরাগায়ন। স্বপরাগায়ন মানে কি? স্বপরাগায়ন মানে হচ্ছে একই উদ্ভিদের একই ফুলে অথবা একই উদ্ভিদের ভিন্ন দুইটি ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাকে বলা হয় স্বপরাগায়ন। আর পরাগায়ন কি? সেটা হবে দুইটা ভিন্ন উদ্ভিদের মধ্যে। তো স্বপরাগায়নের ক্ষেত্রে কি দেখা যায়, যে একই উদ্ভিদের মধ্যে পরাগায়নটা ঘটছে, যার ফলে পরাগরেণু খুব সহজেই পরাগায়নের জন্য গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। এর মাধ্যমে খুবই অল্প পরিমাণ পরাগরেণু অপচয় হয়। এছাড়াও পরাগায়নটা সুনিশ্চিতভাবে সম্পন্ন হয় এবং এখানে কোনো বাহকের প্রয়োজন পড়ে না। এজন্য বলা যায় যে স্বপরাগায়নে পরাগরেণুর অপচয় খুবই কম ঘটে। এখন আসো, গ নম্বর কি বলেছে, চিত্রের বি থেকে জননকোষ সৃষ্টির প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা করো। এখন আমরা দেখি চিত্র বিটা কি। আচ্ছা, এই যে এটা হচ্ছে চিত্র বি। বি দিয়ে ইন্ডিকেট করা আছে হচ্ছে পরাগধানী। পরাগধানীতে কি থাকে? পরাগরেণু থাকে। পরাগরেণু থেকে পুং জননকোষটা উৎপন্ন হয়। কিভাবে হয় চলো আমরা একটু দেখি। আচ্ছা, চিত্র বিটা হচ্ছে পরাগধানী। পরাগধানীর মধ্যে থাকে হচ্ছে পরাগরেণু। এই পরাগরেণুর মধ্যে কিভাবে কি বিস্তার ঘটে সেটা আমরা এখন দেখব। পরাগরেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, ঠিক আছে? আচ্ছা, এখন এই পরাগধানীর মধ্যে তোমার পরাগ মাতৃকোষ থাকে। পরাগ মাতৃকোষগুলো মায়োসিস বিভাজনের মাধ্যমে একটা থেকে মোট 4টা তোমার হচ্ছে পরাগ কোষ উৎপন্ন হয়। এরপরে পরাগ কোষটা কি হবে চলো আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখি। পরাগ মাতৃকোষ থেকে কি হবে? মিওসিস হবে। মিওসিস হলে কি হবে? পরাগ কোষ তৈরি হবে। আচ্ছা, এই পরাগ মাতৃকোষটা কেমন ছিল? ডিপ্লয়েড ছিল, 2n। সেখান থেকে মায়োসিস যেহেতু হবে, সো এটা হবে n। এরপরে পরাগকোষ যেটা আছে, পরাগকোষটা তোমার হচ্ছে কিছুটা ম্যাচিউর হবে। ম্যাচিউর হওয়ার পরে আচ্ছা, তো ম্যাচিউর হওয়ার পরে এই পরাগকোষটা তোমার পরবর্তীতে পরাগরেণুতে কনভার্ট হবে। এরপরে এই পরাগরেণু থেকে দুইটা কোষ উৎপন্ন হবে। একটা কি? একটা হচ্ছে নালিকা কোষ, আর আরেকটা হচ্ছে তোমার জেনারেটিভ। এই যে পরাগ নালী, তোমার হচ্ছে জেনারেটিভ কোষ আর হচ্ছে নালিকা কোষ। একটা বড় কোষ হবে, একটা ছোট কোষ। বড়টাকে বলা হয় নালী কোষ আর ছোটটাকে বলা হয় জেনারেটিভ কোষ। এর মধ্যে এই নালী কোষ যেটা আছে সেটা পরবর্তীতে পরাগধানীতে রূপান্তরিত হবে এবং জেনারেটিভ কোষ যেটা আছে, জেনারেটিভ কোষ পরবর্তীতে বিভাজিত হয়ে দুটি পুংজনন কোষ উৎপন্ন করবে বা মেল গ্যামেট উৎপন্ন করবে। এভাবে আলটিমেটলি তোমার পুংজনন কোষটা উৎপন্ন হয় একটা পরাগরেণুর মধ্যে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে ঘ নম্বরে কি বলেছে দেখো, এক্স ও ওয়াই
উভয় প্রক্রিয়ার সুবিধা এবং অসুবিধা রয়েছে। আচ্ছা, এক্স প্রক্রিয়াটা কি? এক্স প্রক্রিয়াতে দেখো একই ফুলের মধ্যে পরাগায়নটা ঘটছে, আর হচ্ছে ওয়াই প্রক্রিয়াতে দুইটা ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন ঘটতেছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এক্সকে বলা যায় হচ্ছে স্বপরাগায়ন, আর হচ্ছে ওয়াই যেটা সেটাকে বলা হয় পরপরাগায়ন। এখন স্বপরাগায়ন পরপরাগায়ন দুইটারই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। প্রথমে আসো এদের মধ্যে পার্থক্যের মাধ্যমে আমরা এই জিনিসটাকে তুলনা করতে পারি। তো দেখো, স্বপরাগায়নের ক্ষেত্রে কি একই ফুলের মধ্যে ঘটে বা একই গাছে দুইটা ফুলের মধ্যে ঘটে, আর পরপরাগায়ন এটা দুটি ভিন্ন জাতের উদ্ভিদের মধ্যে, একই জাতের দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগায়নটা ঘটবে। ফলে স্বপরাগায়নে নতুন চরিত্রের কোনো আবির্ভাব ঘটবে না, যেহেতু একই উদ্ভিদের মধ্যে হচ্ছে। যদি নতুন চরিত্রের আবির্ভাব না ঘটে তাহলে তাদের মধ্যে জিনগত কোনো বৈচিত্র্য সৃষ্টি হবে না। ঠিক আছে। অপরদিকে পরপরাগায়নের ক্ষেত্রে কি হয়, দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে হয়, ফলে তাদের মধ্যে নতুন চরিত্রের আবির্ভাব ঘটবে এবং নতুন বৈচিত্র্যের সৃষ্টি হবে। আর যদি নতুন বৈচিত্র্যের সৃষ্টি হয় তার মানে তার অভিযোজন ক্ষমতা বা বেঁচে থাকার ক্ষমতা খুব বেশি হবে। অর্থাৎ পরপরাগায়নের ক্ষেত্রে জীবের মধ্যে বেশি বেশি বৈচিত্র্য আসবে, বেশি বৈশিষ্ট্য অধিকারী হবে, যার ফলে তাদের অভিযোজন ক্ষমতা খুব বেশি হবে। আর স্বপরাগায়নের ক্ষেত্রে এই সুযোগটা থাকতেছে না, তাদের ক্ষেত্রে অভিযোজনের ক্ষমতা খুব বেশি কমে যায়, ফলে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরপর আসো, স্বপরাগায়নের ক্ষেত্রে আমরা একটু আগে একটা প্রশ্নে দেখেছি পরাগরেণুর অপচয়টা কম হয়, যার ফলে সুনিশ্চিতভাবে তাদের পরাগায়নটা সম্পন্ন হয়। সুতরাং এদের ক্ষেত্রে এই যে দেখো অপচয়টা কম হবে এবং পরাগায়নের জন্য অন্য কোনো বাহকের ওপর নির্ভর করতে হবে না। পরপরাগায়নের ক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে অন্য কোনো বাহকের ওপর নির্ভর করতে হয় যে পরাগায়নটা ঘটানোর জন্য, এবং এক্ষেত্রে পরাগরেণুর অপচয় খুব বেশি ঘটে। আর ধরো তুমি একটা উন্নত জাতের গাছ থেকে হুবহু একই রকম গাছ তৈরি করতে যাচ্ছ, তাহলে এক্ষেত্রে তোমার স্বপরাগায়নকে বেছে নিতে হবে, কারণ স্বপরাগায়নের মাধ্যমে যে সকল উদ্ভিদ তৈরি হবে তাদের গুণগত মান হুবহু তার মাতৃ উদ্ভিদের মতো হবে, অর্থাৎ একই রকম মানসম্পন্ন হবে। আর পরপরাগায়নের ক্ষেত্রে কি হবে, নতুন উপপ্রজাতি বা নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে। এই হচ্ছে দুইটা সুবিধা এবং অসুবিধা। এবার আসো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, ক নম্বরে কি বলছে, লোকাস। লোকাস এমন একটা তোমার হচ্ছে ক্রোমোজোমের এমন একটা স্থান যেখানে তোমার জিনগুলো অবস্থান করে। যদি এটা ধরো একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমের যে স্থানে জিন থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে লোকাস। আচ্ছা, এবার আসো 2 নম্বরে কি বলেছে, বিবর্তন বলতে কি বোঝায়। এই পৃথিবীতে এখন অনেক জীব বেঁচে আছে না, তারা তো কোনো না কোনো সময় এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে, তাই তো। তো এরপরে তারা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজস্ব কিছু পরিবর্তনও ঘটিয়েছে। আবার অনেক জীব আছে যারা আগে আবির্ভূত হয়েছিল কিন্তু পরবর্তীতে বিলুপ্ত হয়ে গেছে। তো এই যে তোমার হচ্ছে পৃথিবীতে জীবের আবর্তন, তাদের হচ্ছে অনেক ক্ষেত্রে বিলুপ্তি হয়ে যাওয়া, বা অনেক ক্ষেত্রে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেদের মধ্যে যে পরিবর্তন, এই সব কিছুকে আলটিমেটলি বলা হয় বিবর্তন। যেমন ডাইনোসরের কথা চিন্তা করো, একসময় পৃথিবীতে ডাইনোসর ছিল, কিন্তু প্রতিকূল পরিবেশে তারা টিকে থাকতে না পেরে তারা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। আবার অনেক জীব আছে, যেমন সাইকাস উদ্ভিদের কথা বলতে পারো, তারা অনেক বর্ষ ধরে পৃথিবীতে তোমার টিকে আছে। তো এজন্য এটাকে বলা হচ্ছে তোমার বিবর্তন। আচ্ছা, এখন গ নম্বরে কি দেওয়া আছে, উদ্দীপকে এক্স এর গঠন বর্ণনা করো। উদ্দীপকে এক্সটা কি, এক্সটা একটা দ্বিসূত্রক একটা ডিএনএ দেখতে পাচ্ছি, যেহেতু দেখো ডাবল হেলিক্স আছে, সুতরাং এটাকে ডিএনএ বলা যায়। এখন ডিএনএ এর গঠনটা আমাদের বর্ণনা করতে হবে। আচ্ছা, ডিএনএ এর গঠন বর্ণনার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে এর রাসায়নিক গঠন কী ধরনের, আর একটা হচ্ছে ভৌত গঠন কী ধরনের। রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমরা আগে কি দেখবো দেখি। আচ্ছা, এটা ডিএনএতে
কি কি নিয়ে গঠিত সেটা হচ্ছে তার রাসায়নিক গঠন। একটা ডিএনএতে গঠনের জন্য ডিএনএ মূলত একটা নিউক্লিক অ্যাসিড। সুতরাং আমরা জানি নিউক্লিক অ্যাসিড তিনটা জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে তোমার রাইবোজ সুগার, সুগারের সাথে থাকবে হচ্ছে নাইট্রোজেন বেস, এর সাথে তোমার ফসফেট গ্রুপ। এভাবে যে অংশটা গঠিত হয় তাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। এরকম দুইটা পলিনিউক্লিওটাইড চেইন দিয়ে তোমার একটা ডিএনএ গঠিত হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ডিএনএ গঠনের ক্ষেত্রে একটা সুগার লাগবে, যেটাকে বলা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। এর সাথে নাইট্রোজেন বেস লাগবে। নাইট্রোজেন বেস সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে পিউরিন, আরেকটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের মধ্যে কে কে থাকে? পিউরিনের মধ্যে থাকে অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে সাইটোসিন, থায়ামিন, এইগুলোই থাকে। এখন তার সাথে থাকবে কি ফসফেট গ্রুপ। এই তিনটা এর মধ্যে এই যে রাইবোজ সুগার এবং নাইট্রোজেন, এই দুটোকে একসাথে বলা হয় নিউক্লিওসাইড, এবং এই তিনটাকে একত্রে বলা হচ্ছে নিউক্লিওটাইড। এরকম তোমার হচ্ছে পলিনিউক্লিওটাইডের দুইটা চেন দিয়ে ডিএনএটা গঠিত হয়। এইগুলো হচ্ছে রাসায়নিক গঠন। এটুকুতে দেখো এটা বলা হয়েছে, এই যে ডিএনএর একটা সুন্দর ফিগার দেওয়া হয়েছে। এটা হচ্ছে সুগার, এটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর এখানে থাকে হচ্ছে ফসফেট গ্রুপ। এভাবে অনেকগুলো পলিনিউক্লিওটাইডের এটা একটা চেন, এটা একটা চেন, এই দুটো চেন মিলে তোমার হচ্ছে ডিএনএ গঠিত হয়েছে। এখন এর ভৌত গঠন কীরূপ সেটা আমরা দেখব। তো ধরো এগুলাকে ইরেজ করে ফেলি। আচ্ছা, এটা ধরো একটা ডিএনএ। ডিএনএর একটা পূর্ণ ঘূর্ণনে মোট এর হচ্ছে তোমার দৈর্ঘ্য হবে 34 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমটি কি? এটা হচ্ছে পরিমাপের একক। এখন 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার। এবং একটা পূর্ণ ঘূর্ণনের কথা বলছি। একটা পূর্ণ ঘূর্ণনে মোট 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। ঠিক আছে, তাহলে এই যে একটা থেকে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম। এবং এখানে দেখবা যে এই যে হেলিক্সটা গঠন হয়েছে, এই যে প্যাচ ডিএনএর, এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব বা হচ্ছে ব্যাসার্ধ, সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। মনে থাকবে? এখন এই ডিএনএটার গঠনের ক্ষেত্রে এই যে তুমি এ পাশে হচ্ছে সিডির মতো কিছু অংশ দেখতে পাচ্ছ না, এই জায়গাগুলোতে থাকে হচ্ছে নাইট্রোজেন বেসগুলো। আর এই বাহুর যেটা বা হচ্ছে দণ্ডের মতো যে অংশ, এখানে তোমার এই রাইবোজ সুগার এবং ফসফেট গ্রুপ দিয়ে যুক্ত থাকে। এই জিনিসটা ফসফেট গ্রুপ এবং সুগার দিয়ে তৈরি, আর এটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেসগুলো দিয়ে তৈরি হয়। নাইট্রোজেন বেসগুলো কিভাবে থাকে? নাইট্রোজেন বেসগুলোর ক্ষেত্রে একটা পিউরিন বেস, তার সাথে একটা পাইরিমিডিন বেস যুক্ত থাকবে। যেমন অ্যাডেনিনের সাথে তোমার থায়ামিন যুক্ত থাকবে 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে, এবং সাইটোসিলের সাথে গুয়ানিন যুক্ত থাকবে হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছো। এগুলো লিখলে তোমার আশা করি এটার উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, এখন আসো ঘ নাম্বারে কি বলেছে, মানব শিশুর লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে ওয়াই এর ভূমিকা বিশ্লেষণ করো। ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে একটা ক্রোমোজোম। হ্যাঁ, মানব দেহে
তোমার টোটাল ক্রোমোজোম আছে কত জোড়া বলো তো? মোট 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়ার মধ্যে তোমার 22 জোড়াকে বলা হয় হচ্ছে অটোজোম, এবং আরেক জোড়াকে বলা হয় হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমটা মূলত একটা প্রাণীর বা হচ্ছে একটা জীবের, সেটা কি উদ্ভিদ, সেটা কি তোমার হচ্ছে স্ত্রী নাকি পুরুষ, মেনলি হচ্ছে লিঙ্গ যেটা সেটা নির্ধারণ করে হচ্ছে এই সেক্স ক্রোমোজোম। তো পুরুষের ক্ষেত্রে তোমার হচ্ছে এই সেক্স ক্রোমোজোমটা থাকে হচ্ছে এক্স ওয়াই, এই দুইটা। আর স্ত্রীর ক্ষেত্রে সেটা থাকে হচ্ছে দুইটাই এক্স এক্স। ওকে, আচ্ছা। তো একটা শিশু যখন জন্মগ্রহণ করবে তার আগে পিতার দেহ থেকে আসে হচ্ছে শুক্রাণু এবং মাতার দেহ থেকে আসে ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কোন ধরনের গ্যামেট আছে সেটার উপর ডিপেন্ড করবে একটা শিশুর লিঙ্গ কী ধরনের হবে। যেমন যখন তোমার হচ্ছে শুক্রাণুটা উৎপন্ন হবে, শুক্রাণু উৎপন্ন হওয়ার সময় পুরুষের দেহ থেকে দুই ধরনের গ্যামেট তৈরি হতে পারে। একটা হচ্ছে যেই গ্যামেটে হচ্ছে একটা এক্স থাকতে পারে অথবা ওয়াই থাকতে পারে। আবার স্ত্রীর ক্ষেত্রে শুধুমাত্র এক্স থাকবে। তো যখন একটা ডিম্বাণু এবং শুক্রাণু এভাবে মিলিত হবে তাদের ক্ষেত্রে যদি পুরুষের দেহ থেকে যদি এক্স আসে তাহলে তোমার সন্তানটা হবে এক্স এক্স, কারণ নারী দেহ থেকে সবসময় এক্সই আসবে। তাহলে হবে কি কন্যা সন্তান। আর যদি পুরুষের দেহ থেকে ওয়াই আসে তাহলে তোমার সন্তান কি হবে? সন্তানের জিনোটাইপ হবে এক্স ওয়াই, অর্থাৎ সন্তানটা হবে ছেলে। তো আমরা দেখতে পেলাম যে সেক্স ক্রোমোজোমের কারণে মূলত এই একটা জীবের লিঙ্গটা নির্ধারণ হচ্ছে। মানব শিশুর ক্ষেত্রে এভাবে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোমটা কাজে লাগতেছে। আর অটোজোমগুলো কি করে? অটোজোম মূলত দেহের বিভিন্ন অংশ গঠনের ক্ষেত্রে যেই জিনগুলো প্রয়োজন সেগুলোকে ধারণ করে। অনেক সময় দেখা যায় হচ্ছে বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছেলে সন্তান যদি না হয় তাহলে মায়েদের অনেক সময় হচ্ছে বলা হয় যে তাদের কারণে এরকম হয়েছে। আসলে বিষয়টা এমন না। আসলে হচ্ছে কন্যা সন্তান হবে নাকি তোমার হচ্ছে ছেলে সন্তান হবে তা নির্ধারণ করবে পুরুষের কাছ থেকে কোন ধরনের সেক্স ক্রোমোজোম আসতেছে তার উপরে। এবার আসো 3 নম্বর প্রশ্ন দেখি আমরা। এখানে দেখো ওগুলাই বলা হয়েছে, একবার রিডিং পড়লে আশা করি বুঝতে পারবা। 3 নম্বর প্রশ্নটা কি দেখো। 3 নম্বর প্রশ্নে একটা ফিগার দেওয়া আছে। ফিগারটা এখানে কিছু উদ্ভিদ দেওয়া আছে, এখানে ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি সব কিছু দেওয়া আছে। আমরা বুঝতে পারতেছি এটা একটা তোমার হচ্ছে বাস্তুতন্ত্র, কোন একটা বাস্তুতন্ত্র হবে। এখানে যদি ধানের মতো লাগতেছে সুতরাং এটা তোমার ধান ক্ষেতের যেই বাস্তুতন্ত্র সেটাকে ইন্ডিকেট করেছে। তো প্রথমে আসো ক নম্বরে কি যেটা বলেছে, শক্তি প্রবাহ কাকে বলে? বাস্তুতন্ত্রের মধ্যে দিয়ে শক্তির একমুখী যে চলন সেটাকে বলা হচ্ছে শক্তি প্রবাহ। ঠিক আছে, যেমন হচ্ছে উৎপাদকে খাবে হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, এভাবে উৎপাদ থেকে পরবর্তী যে টপিক লেভেলগুলো আছে সেখানে যে খাবারের মাধ্যমে যে শক্তিটাকে পাস করা হবে সেটাকে বলা হচ্ছে শক্তির প্রবাহ। এরপরে বলা হয়েছে আপেলকে অপ্রকৃত ফল বলার কারণ কি? আমরা জানি ফল দুই প্রকারের, প্রকৃত অপ্রকৃত। অপ্রকৃত ফল কাদের বলা হয়? যদি গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ একত্রিত হয়ে যদি একটা ফল তৈরি করে সে ধরনের ফলকে বলা হয় অপ্রকৃত ফল। এটার উদাহরণ হিসেবে আমরা আনারস, আপেল এগুলোকে বলতে পারি। এ কারণেই আপেলকে বলা হচ্ছে অপ্রকৃত ফল, কারণ এর গর্ভাশয় সহ
এর ফুলের অন্যান্য অংশ ফলে পরিণত হয়েছে। আচ্ছা, এখন গ নম্বরে দেখো কি বলেছে, চিত্র এক্স এর পরিপ্রেক্ষিতে একটি শক্তির পিরামিড ব্যাখ্যা করো। আগে দেখি আমরা শক্তির পিরামিড কি। পিরামিড বলতে আমরা কি বুঝি, এরকম একটা কিছু, তাই তো। এখন শক্তির পিরামিডটা কি? শক্তির পিরামিড হচ্ছে খাদ্য শিখলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় এবং স্থানান্তরের বিন্যাসকে ছকাকারে সাজিয়ে যে পিরামিড তৈরি করা হয় সেটাকে বলা হবে শক্তির পিরামিড। তো আমরা যদি এইটুকু ওই ফিগার এক্স এর ক্ষেত্রে শক্তির একটা পিরামিড তৈরি করি তাহলে বিষয়টা এরকম দেখাবে যে প্রথমত আমরা এখানে উৎপাদ হিসেবে কাকে পাচ্ছি, উৎপাদ হিসেবে পাচ্ছি এরকম উদ্ভিদকে। তাহলে সবার নিচে থাকবে সেই উৎপাদটা, এই যে সবুজ উদ্ভিদ, এটা হচ্ছে প্রথম টপিক লেভেল, কারণ এর মধ্যে সর্বোচ্চ শক্তিটা বিরাজমান। এরপরে সবুজ উদ্ভিদকে খাওয়ার জন্য আছে হচ্ছে ঘাস ফড়িং, তাইলে এরপরে সেই শক্তিটা কোথায় যাবে? ঘাস ফড়িংয়ের মধ্যে যাবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় টপিক লেভেলের মধ্যে থাকবে ঘাস ফড়িং, যেটা ঘাস ফড়িংকে তারপরে খাবে হচ্ছে ব্যাঙ, সুতরাং তারপরে শক্তিটা কোথায় যাবে? ব্যাঙের মধ্যে যাবে, এবং ব্যাঙ থেকে তারপরে কোথায় যাবে? সাপে যাবে, যেহেতু সাপ ব্যাঙকে খাবে। এরপরে সাপকে খাবে হচ্ছে বাজ পাখি, সুতরাং এর পরবর্তী টপিক লেভেলটা হবে বাজ পাখি, সেখানে সাপের শক্তিটা বাজ পাখির মধ্যে কনভার্ট হবে, তোমার হচ্ছে প্রবাহিত হবে আর কি। তো এখানে আমরা একটা জিনিস দেখবো যে এখানে নিচের যেই লেভেলটা আছে এটা দেখো সর্বোচ্চ, এবং এই ঘরটা হচ্ছে সবচেয়ে বড়, যে প্রথম টপিক লেভেল, কারণ সর্বোচ্চ শক্তি উৎপাদের মধ্যে থাকে। বুঝতে পেরেছো? যেহেতু সবুজ উদ্ভিদ প্রথম সেজন্য উৎপাদক, সেজন্য এর মধ্যে সর্বোচ্চ শক্তি থাকবে। সবুজ উদ্ভিদ থেকে যখন ঘাস ফড়িংয়ে তোমার খাদ্যটা শক্তিটা পাস হবে, তখন এখানে সবুজ উদ্ভিদের মোট 10% শক্তি ঘাস ফড়িংয়ের মধ্যে যাবে। এরপরে ঘাস ফড়িং থেকে যখন ব্যাঙ যখন ঘাস ফড়িংকে খাবে, তখন ঘাস ফড়িংয়ের মোট যে শক্তিটা পেয়েছিল তার 10% ব্যাঙে যাবে। এভাবে ব্যাঙ থেকে সাপে, সাপ থেকে বাজ পাখিতে, এভাবে মোট শুধুমাত্র 10% করে শক্তি এটাতে যাবে। বুঝতে পেরেছ? এই যে তোমার হচ্ছে প্রত্যেকটাতে শুধুমাত্র 10% করে শক্তি যাচ্ছে, এটাকে বিজ্ঞানী লিন্ডম্যান এই সূত্রটাকে দিয়েছিলেন। কেন এরকম হচ্ছে? কারণ সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতেছিল সূর্যালোক ব্যবহার করে, এখানে শক্তির পরিমাণ সর্বোচ্চ ছিল। এরপরে যখন ঘাস ফড়িং খেলো বা ঘাস ফড়িংকে ব্যাঙ খেলো, এভাবে ধাপে ধাপে যখন যাচ্ছে, প্রত্যেকটা ধাপে তোমার এই জীবগুলার নিজস্ব শ্বসন, তারপরে অন্যান্য যে মেটাবলিজম, এগুলোর কারণে বেশ কিছু তাপশক্তি তোমার হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। এ কারণে যত উপরে যাচ্ছে শক্তির প্রবাহ তত কমে যাচ্ছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসো ঘ নম্বরে, এম এর অনুপস্থিতিতে এক্স ইকোসিস্টেমটি চলমান থাকা সম্ভব কিনা। এখানে এমটা কি? এমটা হচ্ছে তোমার সবুজ উদ্ভিদ বা ধান বলতে পারো। এই ফিগারটা মূলত ধান গাছ যেখানে চাষ করা হয় সেই ক্ষেতের একটা ইকোসিস্টেম। এখানে যদি এমটা যদি অনুপস্থিত থাকে, এম অনুপস্থিত থাকলে কি হবে? উৎপাদক নাই, তার মানে এখানে সবুজ উদ্ভিদ তৈরি হবে না। সবুজ উদ্ভিদ তৈরি যদি না হয়, তার মানে কি? ঘাস ফড়িং তার খাবার পাবে না, আলটিমেটলি ঘাস ফড়িং মারা যাবে। ঘাস ফড়িং যদি মারা যায়, তাহলে ব্যাঙ কি খাবে? ব্যাঙে খাওয়ার জন্য তো কিছু নেই, তাহলে ব্যাঙ কি করবে? খাদ্য হবে, সেও মারা যাবে। যদি ব্যাঙ মারা যায়, তাহলে সেখানে থাকা সাপগুলোও বেঁচে থাকতে পারবে না, কারণ তার খাদ্যের অভাব ঘটবে, সাপ থাকবে না। আর সাপ না থাকলে বাজ পাখিও তার খাবার পাবে না। আলটিমেটলি এই এমটা যদি বা হচ্ছে সবুজ উদ্ভিদটাই যদি না থাকে, তাহলে আলটিমেটলি এই ইকোসিস্টেমটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? কারণ কোনো একটা জায়গায় যদি উৎপাদই না থাকে, সেখানে তো খাদ্য প্রস্তুত হবে না, খাদ্যটা পরবর্তী যে খাদ্য স্তরে যাবে সেটা তো আর যেতে পারতেছে না। এই কারণে একটা ইকোসিস্টেমকে চলার জন্য এর যতগুলো ইকুইপমেন্ট আছে বা উপাদান আছে, সবগুলোকেই কার্যক্রম থাকতে হবে বা সবগুলোই উপস্থিত থাকতে হবে। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। এর মাধ্যমে আমাদের তোমার সিকিউ এর
সলভ হয়ে গেছে, সিকিউ সলভ শেষ। এখন আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আচ্ছা, 1 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, বৃত্তির কাজ ব্যাখ্যা করো। বৃত্তিটা কোনটা জানি ছিল, একটা ফুলের বাইরে যে সবুজ অংশ ছিল সেটাকে তো বৃত্তি বলা হচ্ছিল। তো বৃত্তি জিনিসটা সবুজ, তার মানে এটার প্রথম কাজ কি হবে বলো তো? প্রথম কাজ হবে খাদ্য তৈরি করা, যেহেতু সবুজ এর মধ্যে সালোক সংশ্লেষণ ঘটবে। সেকেন্ড কথা, বৃত্তি সবার বাইরের স্তর, এর ভেতরে বাকি যেই স্তবকগুলো থাকে সেগুলো সজ্জিত থাকে। তার মানে একটা বৃত্তি কী করে, ভেতরের যে অংশ আছে সেগুলোকে প্রোটেকশন দেয় বা সেগুলোকে রক্ষা করে, এটা আরেকটা কাজ। ধরো বৃত্তি যদি সবুজ না হয় অন্য কোনো কালার হইতো, লাল নীল অন্যান্য কোনো কালার হইতে পারে, অনেক ফুলের ক্ষেত্রে এরকম দেখা যায়। যদি এটা কালারফুল হতো তাহলে বিষয়টা কেমন হতো, এগুলো পরাগায়নের জন্য সাহায্য করতো, কারণ এটা কালারফুল হতো। মৌমাছি বড় বা অন্যান্য যে পতঙ্গগুলো আছে সেগুলো এটার আকর্ষণে পরাগায়নে সাহায্য করতো। তো এইগুলোই হচ্ছে তোমার মোটামুটি বৃত্তির কাজ। এরপর আসো, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, পতঙ্গ পরাগী ফুল, ফুলগুলোকে তাহলে কী হইতে হবে বলো তো? পতঙ্গকে আকর্ষণ করার জন্য এমন কিছু রাখতে হবে, তাহলে সেই ফুলগুলোকে হইতে হবে তোমার রঙিন বা হচ্ছে উজ্জ্বল বর্ণের হতে হবে, এবং সেই ফুলগুলো থেকে সুন্দর স্মেল আসতে হবে বা সুগন্ধ আসতে হবে, যেন পতঙ্গগুলো সেদিকে আকৃষ্ট হয়, তাদের মধ্যে সুগন্ধ থাকবে। আচ্ছা, তারপরে ফুলে সাধারণত মৌমাছি বা হচ্ছে অন্যান্য পতঙ্গ কেন আসে? মধু খাওয়ার জন্য। তো এই পতঙ্গে আসার জন্য তাদের ক্ষেত্রে ফুলের গোড়ায় মধুগ্রন্থি থাকতে হবে, সেটা থাকবে। এরপরে পরাগরেণু যে হচ্ছে তোমার মৌমাছির পায়ে বা হচ্ছে পতঙ্গের পায়ে আটকে যাবে, সেটার জন্য সেগুলোকে একটু আঠালো হতে হবে। এই জন্য পরাগরেণু আঠালো হবে, এবং যে গর্ভমুণ্ডে পরাগরেণুটা লাগবে সেটাও আঠালো হতে হবে, যেন পরাগরেণুটা সেখানে আটকে থাকে। এই জন্য গর্ভমুণ্ডটাও আঠালো হতে হবে। এই হচ্ছে তোমার পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য। আচ্ছা, বংশগতির ভৌত ভিত্তি ব্যাখ্যা করো। বংশগতির ভৌত ভিত্তি বলতে আমরা সাধারণত বুঝি ক্রোমোজোম। কেন ক্রোমোজোম? কারণ ক্রোমোজোমের মধ্যে বিভিন্ন ধরনের জিন আছে। জিনগুলো কি করে? জিনগুলো একটা জীবের সকল বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে, এবং ক্রোমোজোমগুলো কি হয়, এক বংশ থেকে পরবর্তী বংশে স্থানান্তরিত হয়। আলটিমেটলি জিনগুলো স্থানান্তরিত হচ্ছে। এভাবে এক বংশ থেকে পরবর্তী বংশে জিনের মাধ্যমে তোমার হচ্ছে বৈশিষ্ট্যগুলোকে পরিবহন করতেছে কে? ক্রোমোজোম। এই সকল কারণেই তোমার ক্রোমোজোমকে মূলত বলা হয় হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি। এখন আসো, সেক্স লিঙ্কড অসুখ ছেলেদের বেশি হয় কেন? এটা জানার আগে আমরা দেখি যে ছেলেদের ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোমের তোমার হচ্ছে জিনোটাইপটা কি ছিল। ছেলেদের ক্ষেত্রে ছিল এক্স ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে কি ছিল? এক্স এক্স। তো ধরো কোনো কারণে এই এক্সে কিছুটা মিউটেশন ঘটলো, তাহলে এই এক্সে থাকা যে জিন সেটাতে সমস্যা হতে পারে, কিন্তু এই পাশে যে আরেকটা এক্স আছে সেই জিনের কোনো সমস্যা ধরো নাই, তাহলে এর কারণে এই বৈশিষ্ট্যটা কি থাকবে? স্বাভাবিক থাকবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখো এই এক্স ক্রোমোজোম যেটা আছে এটা একটাই আছে, ফলে এই এক্স ক্রোমোজোমের কোনো জায়গায় যদি মিউটেশন ঘটে তার কারণে বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটবে, এবং এসব কারণে ছেলেদের সেক্স লিঙ্কড অসুখটা বেশি হয়। 5 নম্বর প্রশ্ন দেখো, প্রজাতির টিকে থাকায় বিবর্তন গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। আচ্ছা, পৃথিবীতে এখন অনেক জীব বেঁচে আছে, তারা কোনো না কোনো সময় পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। এর মধ্যে অনেক জীব আছে যারা বিলুপ্ত হয়ে গেছে, যেমন হচ্ছে ডাইনোসরের কথা চিন্তা করো। আবার অনেক জীব আছে যারা বহুকাল ধরে বেঁচে আছে। ঠিক আছে, তো এরা কিভাবে বেঁচে আছে? কারণ তারা নিজেদের মধ্যে তোমার পরিবর্তনটা ঘটেছে, পরিবেশের তারতম্যের সাথে তারা তাল মিলিয়ে চলতে তাদের নিজস্ব কিছু পরিবর্তন ঘটিয়েছে। যারা এ সকল পরিবর্তনটা ঘটাতে পারেনি তারা আলটিমেটলি বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, তো এই তোমার হচ্ছে প্রজাতির টিকে থাকার জন্য
অনেক সংগ্রাম টংগ্রাম করতে হয়। সেই সংগ্রামে টিকে থাকার জন্য তাদের বিভিন্ন আহ, তোমার হচ্ছে বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলো যদি পরিবেশের সাথে মিলে যায় তাহলে তারা বেঁচে যায়, বাকিগুলো বিলুপ্ত হয়ে যায়। তো এই প্রজাতির টিকে থাকতে এই জন্যই বিবর্তনটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি বিবর্তন বলতে বোঝাই পৃথিবীতে জীবের আবির্ভাব, তারপর হচ্ছে তাদের এই পরিবেশে টিকে থাকার জন্য যেই নিজেদের পরিবর্তন করে বা মডিফাই করে, এটাই হচ্ছে বিবর্তন। এই জন্য প্রজাতি টিকে থাকতে বিবর্তন গুরুত্বপূর্ণ। আচ্ছা, হায়নাকে ধাঙর বলা হয় কেন? ধাঙর মানে যে সকল জীব মৃত বা হচ্ছে মৃত জীব বা আবর্জনা খেয়ে বেঁচে থাকে তাদের ধাঙর বলা হয়। এরা পরিবেশের জন্য উপকারী, কারণ পরিবেশে যেসব বর্জ্যগুলো সর্বদা হচ্ছে তৈরি হচ্ছে সেগুলোকে তারা খেয়ে ধ্বংস করে ফেলে। তো হায়না এরকমই একটা ধাঙর, যারা তোমার হচ্ছে মৃত প্রাণী, তারপরে হচ্ছে বিভিন্ন আবর্জনা বর্জ্য এগুলা খেয়ে বেঁচে থাকে, যার ফলে পরিবেশটাকে দূষণ মুক্ত রাখে। এই কারণে হায়নাকে ধাঙর বলা হয়। এরকম আরও আছে, যেমন হচ্ছে শকুন, শেয়াল, তারপর হচ্ছে কাক, এরা হচ্ছে ধাঙর নামে পরিচিত। আচ্ছা, নোডিউল তৈরি কি ধরনের আন্তঃক্রিয়া? নোডিউল তৈরি সাধারণত ধনাত্মক আন্তঃক্রিয়া। কেন? নোডিউলটা হচ্ছে সিম বা ডাল জাতীয় উদ্ভিদের শিকড়ে তোমার হচ্ছে একটা অংশ, যেটা তোমার হচ্ছে বিভিন্ন ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া আছে তাদের কারণে উৎপন্ন হয়। এই নোডিউলে মিথজীবী বিভিন্ন ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে তোমার হচ্ছে রাইজোবিয়াম বা অন্যান্য ব্যাকটেরিয়ারা থাকে। এরা কি করে? এরা হচ্ছে ওই নোডিউলে তোমার হচ্ছে নিজস্ব অবস্থান গ্রহণ করে এবং তোমার হচ্ছে বায়ু থেকে নাইট্রোজেনকে নিয়ে মাটিতে সংবন্ধন করে। তো এক্ষেত্রে কি হচ্ছে? দুইটা কাজ হচ্ছে। একটা হচ্ছে এই সিম জাতীয় উদ্ভিদগুলো নাইট্রোজেন পাচ্ছে, মুক্ত নাইট্রোজেনগুলো তাদের উদ্ভিদের ব্যবহার্য নাইট্রোজেন হিসেবে পাচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো তাদের নিজের একটা অবস্থানগুলো পাচ্ছে। এ ধরনের যেই হচ্ছে তোমার আন্তঃক্রিয়া, সেটাই হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া, যার এবং এদের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা হয় হচ্ছে মিউচুয়ালিজম বা মিথজীবিতা। এই জন্য নোডিউল তৈরিটা হচ্ছে একটা ধনাত্মক আন্তঃক্রিয়া। এখানে দুইজনই উভয়ই কোনো না কোনো উপকার পাচ্ছে এই কারণে। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হয়েছে। এখন আসো বহু নির্বাচনী ক্ষেত্রে। নিচের চিত্রের স্তবকটি কোন ফুলে বিদ্যমান? স্তবকটি দেখো, এখানে চিত্র একটু ভালো মতো হয়তো বোঝা যাচ্ছে না, বাট এখানে দেখো অনেকগুলা পরাগদণ্ড আছে। পরাগদণ্ডগুলো একত্রিত হয়ে আছে। তাইলে এখানে যেই পরাগদণ্ডতে দেখা যাচ্ছে এটা হচ্ছে বহুগুচ্ছ পরাগদণ্ড দেখা যাচ্ছে। তো বহুগুচ্ছ পরাগদণ্ড আমরা জানি সাধারণত শিমুল গাছে থাকে, শিমুল গাছের ফুলে দেখা যায়। শিমুল ফুলে এরকম দেখা যায়, এই জন্য এটার উত্তর কি হবে? শিমুল ফুল। বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য বর্ণনা করো। এখন বায়ু পরাগী ফুল, এটা কি কেমন হতে হবে? ফুলগুলা বাতাসের মাধ্যমে উঠতে পারবে, বা যে জায়গায় বসবে সে জায়গায় আঠালো কিছু থাকবে, যেন হচ্ছে সেই পরাগরেণুগুলো সেখানে আটকাতে পারে, এরকম কিছু কিছু ফিচার থাকবে। তো দেখি কি কি আছে। এক নম্বর হচ্ছে ফুল রঙিন এবং মধুগ্রন্থিযুক্ত। বায়ু পরাগী ফুল হওয়ার জন্য কি তোমার হচ্ছে ফুলকে মধুগ্রন্থিযুক্ত বা রঙিন হওয়া লাগবে? না, প্রয়োজন নাই। তাহলে এটা না হলেও চলবে। আচ্ছা, ফুলগুলোকে হালকা এবং মধুগ্রন্থিহীন হতে হবে, এটা ঠিক আছে। গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত হতে হবে, যেন গর্ভমুণ্ডে সেই হালকা যেই হচ্ছে পরাগরেণুটা আছে সেটা যেন আটকাতে পারে। এটা তাহলে সঠিক হবে। তাহলে এটার উত্তর হবে 2 এবং 3। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন উদ্ভিদে 2 ধরনের জননকোষ একই দেহে থাকে? সাধারণত আমরা জানি সহবাসী উদ্ভিদের ক্ষেত্রে একই ফুলে তোমার বা হচ্ছে একই উদ্ভিদের দেহে 2 ধরনের জননকোষ থাকে, মানে পুংগ্যামেট বা স্ত্রীগ্যামেট দুইটাই থাকে। তো যারা সহবাসী তারা সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদ হয়। সুতরাং এটার উত্তর কী হবে? উন্নত শ্রেণীর উদ্ভিদ। আর যদি বলা হতো যে 2টা জননকোষ ভিন্ন দেহে থাকে, তাহলে সেটা কি হতো? সেটা হতো ভিন্নবাসী উদ্ভিদ। আশা করি বুঝতে পেরেছো। ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কয়টা? আমরা জানি একটা আদর্শ ফুলের স্তবক হচ্ছে 5টা, যার মধ্যে 2টা হচ্ছে অত্যাবশ্যকীয়
বাকিগুলো অনত্যাবশ্যকীয়। কেন অত্যাবশ্যকীয় এবং কি কি? অত্যাবশ্যকীয়গুলো হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। কারণ পুংস্তবকে পুংজনন কোষ উৎপন্ন হয়, স্ত্রীস্তবকে স্ত্রী জনন কোষ উৎপন্ন হয়। এই দুইটার মিলনের ফলে তো আলটিমেটলি জাইগোট বা হচ্ছে পরবর্তী বংশধর সৃষ্টি হয়। এই কারণে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক এই দুটাকে বলা হয়। সুতরাং এদের উত্তর হবে কি 2। বাকিগুলোকে বলা হয় সাহায্যকারী স্তবক। একলিঙ্গ ফুল কোনটি? কুমড়া, জবা, মটর, ধান। আচ্ছা, যে সকল ফুল একটা তোমার হচ্ছে এক ধরনের স্তবক থাকবে, হয় পুংস্তবক বা স্ত্রীস্তবক, তাদেরকে সাধারণত একলিঙ্গ বা হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বলা হয়। যেমন লাউ, কুমড়া, ঝিঙা। এর মধ্যে দেখো কোনটা আছে? কুমড়া আছে। জবা, মটর, ধান এগুলো হবে না। এরপর পুংজনন কোষ কোথায় উৎপন্ন হয়? পুংদণ্ডে? না, পুংদণ্ডে তো উৎপন্ন হয় না। বৃতিতে উৎপন্ন হয় না। পোলেন টিউব? হ্যাঁ, পোলেন টিউবে উৎপন্ন হয়। পাপড়িতেও তো উৎপন্ন হবে না। সুতরাং পুংজনন কোষ কোথায় উৎপন্ন হবে? পোলেন টিউবে। ভ্রূণথলিতে কয়টি নিউক্লিয়াস থাকে? আচ্ছা, আগে দেখি আমরা ভ্রূণথলিটা দেখতে কেমন। ভ্রূণথলির গঠনটা এরকম ছিল, যেখানে ভ্রূণপোষক কলা থেকে পরবর্তীতে একটা কোষ তোমার হচ্ছে বড় হয়, তারপরে এই নিউক্লিয়াসটা তোমার হচ্ছে মোট 2বার বিভাজিত হয়ে 4বার বিভাজিত হয়ে মোট 8টা কোষ তৈরি করছিল, যার মধ্যে এক পাশে গর্ভযন্ত্র ছিল, যেখানে এরকম ডিম্বক ছিল, এটা হচ্ছে ডিম্বক। তার পাশে সহকারী কোষ ছিল, তার অপোজিটে 3টা প্রতিপাদ কোষ ছিল, এবং মিডিলে ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস। তো এখানে মোট কয়টা কোষ দেখতে পাচ্ছি? 8টা। সুতরাং ভ্রূণথলিতে মোট কোষ থাকবে 8টা, যার মধ্যে এটাকে বলবো গর্ভযন্ত্র, এগুলোকে প্রতিপাদ কোষ, এবং এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। বাঘ এবং হরিণের মধ্যে সংগ্রাম কি ধরনের সংগ্রাম বিদ্যমান সেটা দেখতে বলেছে। আন্তঃপ্রজাতিক। আন্তঃপ্রজাতিক মানে কি? দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে যে ধরনের সম্পর্ক সেটা হচ্ছে আন্তঃপ্রজাতিক। বাঘ একটা প্রজাতি, হরিণ একটা প্রজাতি, তাহলে এদের মধ্যে আন্তঃপ্রজাতিক সম্পর্ক বিদ্যমান, এটা সঠিক। অন্তঃপ্রজাতিক। অন্তঃপ্রজাতিক মানে একই প্রজাতির দুইটা জীবের মধ্যে তোমার হচ্ছে যে সংগ্রাম, যেমন দুইটা হরিণের মধ্যে বা দুইটা বাঘের মধ্যে এরকম, তাহলে এটা তো হচ্ছে না। পরিবেশের সঙ্গে, বাঘ এক পরিবেশে থাকে, হরিণ আরেক পরিবেশে থাকে। বিষয়টা হচ্ছে বাঘের খাদ্য একরকম, হরিণের খাদ্য আরেক রকম। সুতরাং খাদ্যের জন্য কি তাদের মধ্যে বা পরিবেশগত কারণে কি তাদের মধ্যে কোনো সংগ্রাম আছে? না, নেই। সুতরাং এটাও হবে না। এটার উত্তর হবে 1। 9 নম্বর প্রশ্ন দেখো। পি পি দিয়ে তোমার হচ্ছে ডিএনএ বোঝানো হয়েছে, আর কিউ দিয়ে আরএনএ বোঝানো হয়েছে। যেহেতু এটা দ্বিসূত্রক, এটা একসূত্রক, এরকম। এই জন্য কোন নাইট্রোজেন বেস দ্বারা পি এবং কিউ সূত্র দুটিকে পৃথক করা যায়? আচ্ছা, আমরা জানি ডিএনএতে কি কি থাকে নাইট্রোজেন বেস হিসেবে? অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, তাই তো? এই 4টা থাকে। আর আরএনএর ক্ষেত্রে এই থায়ামিনের জায়গায় থাকে কি? ইউরাসিল থাকে। বাকিগুলো সেম থাকে। সুতরাং এই দুটোকে আলাদা করতে গেলে আমাদের এই তোমার হচ্ছে থায়ামিনটাকে নির্দেশ করতে হবে। বাকি 3টা তো দুইটার ক্ষেত্রে সেমই থাকে। কিউ বস্তুটি বংশগতির বাহক হিসেবে কাজ করে কোন জীবে? আচ্ছা, যে সকল জীব খুবই অনুন্নত বা হচ্ছে একদম আদি প্রকৃতির, সেগুলোর ক্ষেত্রে মূলত হচ্ছে আরএনএ থাকে। আরএনএ তোমার বংশগতির বস্তু হিসেবে থাকে। মূলত বিভিন্ন ধরনের ভাইরাসের ক্ষেত্রে এরকম আরএনএ তোমার হচ্ছে বংশগতির বাহক হিসেবে কাজ করে। এখানে দেখো কি দেওয়া আছে, জুপ্লাঙ্কটন, এটা হবে না। ফাইটোপ্লাঙ্কটন, এটাও হবে না। নীলাভ সবুজ শৈবাল, এটাও হবে না। টোবাকো মোজাইক ভাইরাস, এই যে দেখো ভাইরাস, এই ভাইরাসটার ক্ষেত্রে ডিএনএ আরএনএ বংশগতির বাহক হিসেবে কাজ করে। কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম আবিষ্কার করে? ক্যারোলাস লিনিয়াস? না। ল্যামার্ক? না। স্ট্রেসবার্গার? হ্যাঁ, স্ট্রেসবার্গার, তিনি হচ্ছে সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন। ডারউইন তো অবশ্যই না। ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি,
এটা দ্বারা কি বোঝানো হয়? একটু আগে আমি একটা প্রশ্ন সলভ করে আসছিলাম, বংশগতির হচ্ছে ভৌত ভিত্তি, ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। এটা বলা হবে তোমার ক্রোমোজোমকে, কারণ ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ এবং ডিএনএর মধ্যে থাকে জিন। সুতরাং এই ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি হচ্ছে ক্রোমোজোম, কারণ ক্রোমোজোমটাই আলটিমেটলি এক বংশধর থেকে পরবর্তী বংশধরে যাচ্ছে। সে কারণে ক্রোমোজোমকে বলা হয় ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। নিউক্লিওটাইড সম্পর্কে কোনটি সত্য? আগে দেখি আমরা নিউক্লিওটাইড কী কী দিয়ে গঠিত হয়। আমরা বলেছি একটা নাইট্রোজেন বেস থাকবে, নাইট্রোজেন বেসের সাথে একটা সুগার থাকবে, সেটা রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ যে কোনো একটা হতে পারে, তার সাথে একটা ফসফেট গ্রুপ থাকবে। যদি এই সুগার এবং নাইট্রোজেন বেস এই দুইটার কথা চিন্তা করি, এই দুটাকে বলা হয় নিউক্লিওসাইড, ঠিক আছে, নিউক্লিওসাইড। আর তার সাথে থাকে ফসফেট গ্রুপ, এই তিনটা যখন মিলিত হয় তখন এদেরকে বলা হয় নিউক্লিওটাইড। আচ্ছা, এখন কি বলেছে দেখো, এটা সম্পর্কে কোনটা সত্য? পিউরিন, সুগার, ফসফেট। এত পিউরিনের জায়গায় পাইরিমিডিনও হতে পারে, তাই না? তো শুধু যে পিউরিন বিশেষত এমন না। তারপরে পাইরিমিডিন প্লাস পেন্টো সুগার, মানে এইটুকুকে বোঝানো হচ্ছে, এটা আসলে সত্য না। এটা দ্বারা হচ্ছে তোমার নিউক্লিওসাইড বোঝানো হয়। পিউরিন প্লাস পাইরিমিড প্লাস ফসফেট, এটাও সত্য না। আচ্ছা, এরপর থাকে পিউরিন প্লাস পাইরিমিড প্লাস পেন্টো সুগার প্লাস ফসফেট, এটা আসলে সঠিক, কারণ এখানে পিউরিন পাইরিমিড দুইটাই আছে এবং পেন্টো সুগার আছে, ফসফেট গ্রুপ আছে। এটা হচ্ছে নিউক্লিওটাইড। কত সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কার করেন? 1953 তারা আবিষ্কার করে এবং 1962 এর জন্য তারা নোবেল পুরস্কার পায়। এই দুটো সালে ভুল করো না, এটা উত্তর কী হবে? 1953। ডিএনএ হেলিক্সের 12টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? আমরা জানি একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? একটার দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে 12টার কত হবে? 34 ইন্টু 12 কত হবে? 408 অ্যাংস্ট্রম হবে। এই যে দেখো 408, এটা ক্যালকুলেশন। অনেকে বলে যে হচ্ছে বায়োলজিতে ম্যাথ নাই, দেখছো বায়োলজিতে ম্যাথ নিয়ে চলে আসছি। আচ্ছা, সমবৃত্তি অঙ্গ। বৃত্তি বলতে সাধারণত পেশাকে বোঝায়, ঠিক আছে? সমবৃত্তি অঙ্গ অর্থাৎ সমপেশা, পেশা মানে কি? কাজ। তাহলে একই রকম কাজ করে এরকম অঙ্গ দুইটা কি কি? যে সকল অঙ্গ একই রকমের কাজ করে সেইগুলোকে বলা হচ্ছে সমবৃত্তি অঙ্গ। তো এখানে দেখো মানুষের হাত এবং তিমির ফ্লিপার। মানুষের হাত এবং তিমির ফ্লিপারের কাজ কি এক? আমাদের কাজ আলাদা। তিমির ফ্লিপার তো সাঁতার কাটতে সাহায্য করে, ওটা আলাদা কাজ। তারপরে বাদুড়ের ডানা এবং পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা উঠতে সাহায্য করে, পতঙ্গের ডানা উঠতে সাহায্য করে। সুতরাং এরা হচ্ছে সমবৃত্তি অঙ্গ। পাখি এবং বাদুড়ের ডানা, তারপর হচ্ছে মানুষের হাত এবং ঘোড়ার সামনের পা, মূলত এটা উত্তর হবে বাদুড়ের ডানা এবং পতঙ্গের ডানা। এরপর আসো 17 নম্বর প্রশ্ন। চিত্রে এ কে কাটতে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, বি হচ্ছে লাইপেজ এনজাইম, সি হচ্ছে পেপসিনোজেন এনজাইম, ডি হচ্ছে ট্রিপসিন এনজাইম। আচ্ছা, এ হচ্ছে একটা ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে বা ডিএনএকে কাটতে সাধারণত প্রয়োজন আমাদের রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইমটা ডিএনএর যে অংশগুলো আছে সেগুলোকে কাটতে সাহায্য করে। তো যেহেতু এরা কাটে, এজন্য এদেরকে বলা হয় হচ্ছে আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ, ঠিক আছে? আচ্ছা, লাইপেজ হচ্ছে ডিএনএ দুটো খণ্ডকে জোড়া লাগাতে সাহায্য করবে। পেপসিনোজেন, ট্রিপসিন, এগুলো হচ্ছে আমাদের অন্ত্র থেকে নিঃসৃত হয় এবং এরা তোমার খাদ্য পরিপাকে সাহায্য করে। এরা মূলত প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করে। আচ্ছা, মানুষ থেকে মশা থেকে ডেঙ্গু ভাইরাস। উপরের খাদ্য শিকড়টি কী ধরনের? এটা দেখো, মানুষের রক্ত খাচ্ছে মশার মধ্যে আছে হচ্ছে ডেঙ্গু ভাইরাস।
তো একটা আরেকটার কি পরজীবী, মানুষের উপর নির্ভর করতেছে মশা, মশার উপর নির্ভর করতেছে ডেঙ্গু ভাইরাস। সুতরাং এরা হচ্ছে পরজীবী খাদ্য শিকল, এটা বলা যায়। এটা হচ্ছে একটা অসম্পূর্ণ খাদ্য শিকল, এটাও সত্য। এবং উৎপাদকবিহীন খাদ্য শিকল, মানুষ কি উৎপাদক? মানুষ তো উৎপাদক না, সুতরাং এটা উৎপাদকবিহীন খাদ্য শিকল। এটার উত্তর হবে 1, 2, 3। নিচে কোন উদ্ভিদে শোষণ ঘটে? যারা পরজীবী তারা তো মেইনলি শোষণ করে, স্বর্ণলতা, রোহিণী, রাইজোবিয়াম, শৈবাল। আচ্ছা, এর মধ্যে উত্তর হবে স্বর্ণলতা। স্বর্ণলতা সাধারণত দেখবা যে বড়ই জাতীয় যে গাছগুলো আছে সেগুলোর গায়ে সোনালী কালারের বিভিন্ন লতার মতো অংশ দেখা যায়, এগুলো হচ্ছে স্বর্ণলতা। এরা কি করে? এরা হস্টোরিয়া বা হচ্ছে হস্টোরিয়ামের মাধ্যমে তোমার যেই পোষক দেহ আছে বা পোষক উদ্ভিদ আছে তার মধ্যে হস্টোরিয়াটায় প্রবেশ করে তার থেকে সরাসরি খাদ্যটা শোষণের মাধ্যমে গ্রহণ করে। আর রোহিণী তোমার হচ্ছে শুধুমাত্র কোনো একটা উদ্ভিদে তার অবস্থানের জন্য সে শুধু থাকে, তবে এরকম শোষণ করে না। রাইজোবিয়াম এটা হচ্ছে তোমার মিথজীবিতা দেখায়, অর্থাৎ যার সাথে থাকবে তার ক্ষেত্রে নিজেও কিছু উপকার নিবে, ওই উদ্ভিদটারও কিছু উপকার দিবে, যেমন হচ্ছে সিম জাতীয় উদ্ভিদের নডিওলে। শৈবাল তো শোষণ করে না, শৈবাল নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সুতরাং এটার উত্তর হবে স্বর্ণলতা। নিচের কোনটি ঋণাত্মক আন্তঃক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? মিউচুয়ালিজম, শোষণ, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস। আচ্ছা, এর মধ্যে মিউচুয়ালিজম যেটা আছে এটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে পড়তেছে। বাকিগুলো দেখো, শোষণ এটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া, প্রতিযোগিতা এটাও ঋণাত্মক আন্তঃক্রিয়া, তারপর হচ্ছে অ্যান্টিবায়োসিস এটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। এই যে দেখো, এই তিনটাই মূলত ঋণাত্মক। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদকে কোনটি সরবরাহ করে? আমরা দেখেছি রাইজোবিয়ামের ক্ষেত্রে ধনাত্মক আন্তঃক্রিয়া দেখা যায়। এরা মূলত মিউচুয়ালিজম করে। এরা সিম জাতীয় উদ্ভিদের নডিউলে থাকে এবং নডিউলে নাইট্রোজেনকে সংবন্ধন করে। সুতরাং এরা দেখো অক্সিজেন সরবরাহ করবে না, শর্করাও করবে না, ক্যালসিয়ামও করবে না, কি করবে? নাইট্রোজেন সংবন্ধন করবে। কোন জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে? সিম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে। জীববৈচিত্র্য কত প্রকার? জীববৈচিত্র্য মূলত হচ্ছে 3 প্রকার: প্রজাতিগত, বংশগতীয়, বাস্তুতান্ত্রিক। সবুজ উদ্ভিদ, ছাগল, মানুষ। উদ্দীপকের প্রথম ট্রপিক লেভেলে পি কিলোজুল শক্তি থাকলে মানুষে কত কিলোজুল শক্তি পাবে? অর্থাৎ কতটুকু শক্তি এ পর্যন্ত যাবে, মানুষ পর্যন্ত যাবে। সবুজ উদ্ভিদে ছিল পি। আমরা জানি একটা শক্তি স্তরের থেকে পরবর্তীটাতে বা পরবর্তী ট্রপিক লেভেলে যাওয়ার সময় শুধুমাত্র আগের যতটুকু শক্তি ছিল তার 10% যায়। তাহলে সবুজ উদ্ভিদ থেকে যখন ছাগলে শক্তিটা যাবে, কতটুকু শক্তি যাবে? পি এর 10%। তাহলে পি ইন্টু 10% মানে কত? পি ইন্টু 10/100 মানে কি? পি বাই 10। এটা হচ্ছে ছাগলের দেহে যাবে। ছাগলের দেহে যতটুকু গেল তার 10% যাবে মানুষের দেহে। তাইলে মানুষের ক্ষেত্রে কত হবে? p/10 ইন্টু 10%। পার্সেন্টকে আমরা 100 10/100 লিখতে পারি। তাহলে এখানে কি হবে দেখো, p/100। সুতরাং এখানে p/100 কোনটাতে আছে? বি নাম্বার আছে p/100, এটা হবে p/100 কিলোজুল। নিচের কোনটি শিকারজীবী খাদ্য শৃঙ্খল? শিকারজীবী খাদ্য শৃঙ্খল সাধারণত সেটাকে বোঝায় যেটার উৎপাদক খুব অনেক ছোট থাকে এবং তারপরে সেই উৎপাদক থেকে পরবর্তী যেই টপিক লেভেলগুলো আছে সেখানে যে খাদ্যগুলো আছে তারা একে অপরকে খেয়ে আলটিমেটলি শেষ করে ফেলবে, শেষ পর্যন্ত যাবে। এ ধরনের যেই খাদ্য শৃঙ্খল সেটাকে শিকারজীবী খাদ্য শৃঙ্খল বলা হয়। এখানে দেখো, ঘাস, গরু, মানুষ। এখানে তো আলটিমেটলি গরু তো সব গরু খেয়ে শেষ করতে পারে না, সুতরাং এটা হবে না। মানুষ, মশা, কেঁচো, এটা তো অবশ্যই হবে না। তারপর হচ্ছে মৃতদেহ, ছত্রাক, কেঁচো, এটা হবে না। ঘাস একটা হচ্ছে উৎপাদক, সেই ঘাসকে খায় ঘাস ফড়িংকে ব্যাংকে সাপ, সাপকে গুই সাপ। সুতরাং এটা দেখো একটা
শিকারজীবী খাদ্য শৃঙ্খল। নিচের কোন খাদ্য শৃঙ্খলে শক্তির অপচয় তুলনামূলকভাবে বেশি ঘটে? আচ্ছা, কোথায় বেশি ঘটে দেখো, যেটাতে তোমার হচ্ছে এই ট্রপিক লেভেল সবচেয়ে বেশি হবে, বা উৎপাদককে খাবে প্রথম স্তরেরটা, তারপরে দ্বিতীয় স্তর, মানে যেখানে সবচেয়ে বেশি পর্যন্ত যাবে, বা যেই শৃঙ্খলটা সবচেয়ে বেশি হবে সেটাতে শক্তি বেশি অপচয় হবে। কারণ একটা তোমার স্তর থেকে আরেকটা স্তরে গেলে 10% করে শক্তি শুধুমাত্র যাচ্ছে, বাকি 90% তো নষ্ট হয়ে যাচ্ছে। তো মানুষ, মশা, ডেঙ্গু, এখানে তিনটা, সেটা হবে না। শৈবাল, ছোট মাছ, বাজ পাখি, এটাও তিনটা, সেটা হবে না। এই দুটার থেকে শৈবাল, ছোট মাছ, বড় মাছ, তারপরে বাজ পাখি, এটা হচ্ছে আরেকটু বড় চেইন। সুতরাং এটাতে তোমার হচ্ছে এই দুটার থেকে অপচয় বেশি। তার থেকে বেশি হবে হচ্ছে 4 নম্বরে, দেখো শৈবাল থেকে জুও প্লাঙ্কটন, সেখান থেকে ছোট মাছ, তারপরে বড় মাছ, তারপরে বাজ পাখি। সুতরাং এখানে উত্তর হবে হচ্ছে ডি। আচ্ছা, তো এর মাধ্যমে তোমাদের সেটের কোশ্চেনে সলভ হয়ে গেছে। আশা করি জিনিসগুলো সবাই বুঝতে পেরেছো। এখন আসো সেট বি এর সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলি। 1 নম্বর প্রশ্ন দেখো, এখানে একটা ফুলের চিত্র দেওয়া আছে, যেখানে এ দিয়ে পরাগধানীকে বোঝানো হয়েছে এবং বি দেখো, বি দ্বারা গর্ভাশয়কে ইন্ডিকেট করছে, মূলত ডিম্বককে এখানে ইন্ডিকেট করতেছে। ক নম্বর প্রশ্ন দেখো, দ্বিনিষেক কি? উদ্ভিদের নিষেকের সময় যখন দুইটি পুংগ্যামেট একই সাথে গৌণ নিউক্লিয়াস এবং ডিম্বক এই দুটোকেই দুইটার সাথে মিলিত হয়, তখন এ ধরনের নিষেককে বলা হয় দ্বিনিষেক। এটা সাধারণত উন্নত শ্রেণীর আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় বেশি। আচ্ছা, খ নম্বর প্রশ্ন দেখো, ধুতরা ফুলকে কি ধরনের ফুল বলা হয়? ধুতরা ফুল হচ্ছে একটা সম্পূর্ণ ফুল। কেন সম্পূর্ণ ফুল? আমরা জানি যে সকল ফুলে তোমার হচ্ছে আদর্শ 5টি স্তবকই থাকে, তাদেরকে বলা হয় তোমার হচ্ছে সম্পূর্ণ ফুল। ধুতরা ফুলের মধ্যে এই 5টি স্তবকের মধ্যে 5টি দেখা যায়, সেজন্য এই ধুতরা ফুলকে বলা হয় তোমার হচ্ছে একটা সম্পূর্ণ ফুল। গ নম্বরে দেখো, চিত্রে এ অংশের গ্যামেটোফাইটের উৎপত্তি ব্যাখ্যা করো। এই অংশ কি বললাম? এই অংশ হচ্ছে পরাগধানী। পরাগধানীর মধ্যে কি থাকে? পরাগরেণু থাকে, তাই না? তো পরাগরেণু থেকে কিভাবে একটা পুং গ্যামেট উৎপন্ন হয় সেটা আমরা দেখব। পরাগরেণু পুং গ্যামেটোফাইটের হচ্ছে প্রথম কোষ। তো পরাগরেণু পরাগরেণু যে হচ্ছে পরাগ মাতৃকোষটা থাকে, এই মাতৃকোষটা প্রথমে মায়োসিস বা মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি অপত্য পরাগকোষ উৎপন্ন করে। এরপরে এই পরাগকোষটা পরিণত হয় বা হচ্ছে কিছুটা ম্যাচিউর হয়, এরপর পরাগরেণুতে কনভার্ট হয়। এরপরে পরাগরেণু থেকে পরাগরেণুর যে নিউক্লিয়াস, এটা হচ্ছে দুইটা অংশে বিভক্ত হয়, মাইটোসিসের মাধ্যমে দুইটা অংশে বিভক্ত হয়। একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস এবং আরেকটা হচ্ছে জেনারেটিভ কোষ। এর মধ্যে যে নালীকোষটা আছে, সেই নালীকোষটা পরবর্তীতে বড় হয়ে পরাগ নালী গঠন করে, এবং জেনারেটিভ কোষ যেটা আছে সেটা পরবর্তীতে দুইটা পুং জনন কোষ উৎপন্ন করে। এইভাবে তোমার একটা পুং জনন কোষ উৎপন্ন হয় পরাগধানীর ভেতরে। ঘ নম্বরে দেখো বলছে, পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টিতে বি এর পরিস্ফুটন বিশ্লেষণ করো। বি নাম্বার কি বললাম আমরা? গর্ভাশয়। গর্ভাশয়ের মধ্যে ডিম্বক যেটা আছে সেটা। তো আসো দেখি কিভাবে করে। এই যে হচ্ছে বি নাম্বারকে ডিম্বক দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। তো এই যে ডিম্বকটা আছে, ডিম্বকটা মূলত সৃষ্টি হয় ভ্রূণ পোষক কলার অংশ থেকে। ভ্রূণ পোষক কলার আশেপাশে কিছু কোষ আছে, যার মধ্যে একটা কোষ তোমার হচ্ছে খুব বড় হয় আকৃতিতে, এবং তার নিউক্লিয়াসটা খুব বড় হয়। এরপরে এই কোষটা পরবর্তীতে তোমার হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে 4টা কোষ উৎপন্ন করে। তার মধ্যে একটা কোষ থাকে অনেক বড়, এবং বাকি যে 3টা কোষ থাকে সেগুলো হচ্ছে ছোট কোষ, এবং সেগুলোকে বলা হয় পোলার বডি। এই পরবর্তীতে এই পোলার বডিগুলো তোমার হচ্ছে নষ্ট হয়ে যায়, এবং যে বড় যে কোষটা ছিল সেটা পরবর্তীতে ভ্রূণথলিতে কনভার্ট হয়। এরপরে সেই বড় ডিম্বক যেই ভ্রূণথলির যে বড় কোষটা থাকে, সেই কোষের নিউক্লিয়াস প্রথমে একবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা কোষ, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এভাবে মোট 3বার মাইটোসিসের মাধ্যমে মোট 8টা কোষ তৈরি করে। এই 8টা কোষের 3টা কোষ হচ্ছে তোমার হচ্ছে গর্ভযন্ত্রের নিচের দিকে থাকে, এবং 3টা অপর দিকে থাকে, যেগুলোকে আমরা বলি প্রতিপাদ কোষ। আর মিডিলে হচ্ছে 2টা গৌণ নিউক্লিয়াস থাকে আর কি। তো এরপরে যখন এভাবে হচ্ছে তোমার একটা ভ্রূণথলি গঠিত হয়ে যায়,
এরপরে তোমার হচ্ছে যখন পরাগায়ন ঘটে, পরাগায়নের ফলে পরাগরেণু থেকে পরাগনালিকা সৃষ্টি হয়। এরপরে পরাগনালিকা তোমার হচ্ছে গর্ভাশয়ের ভেতরে প্রবেশ করে এবং ডিম্বকের ভেতরে প্রবেশ করে। ডিম্বকের ভেতরে যখন প্রবেশ করে তখন এর যেই হচ্ছে তোমার যে জননকোষ দুটো ছিল, সেই দুইটা পুংজননকোষ পরবর্তীতে তোমার হচ্ছে গর্ভাশয়ে উন্মুক্ত হয় বা হচ্ছে ডিম্বকে উন্মুক্ত হয়। পরবর্তীতে এই পুংজননকোষ ধরে একটা হচ্ছে গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, শস্য তৈরি করে বা হচ্ছে ট্রিপ্লয়েড একটা অংশ তৈরি করে, এবং আরেকটা হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হয়, যেটা পরবর্তীতে তোমার একটা বীজ গঠন করে। ঠিক আছে, এভাবে আলটিমেটলি যে বীজটা গঠিত হলো, সেই বীজটা পরবর্তীতে তোমার হচ্ছে নতুন উদ্ভিদ সৃষ্টিতে কাজে লাগে। এই যে দেখো এখানে এগুলো বলা আছে, গৌণ নিউক্লিয়াসটা শস্য টিস্যুতে কনভার্ট হয়, ডিম্বকটা হচ্ছে ভ্রূণ সহ বীজে পরিণত হয়, এগুলো এভাবে আর কি আলটিমেটলি এই বি অংশটা তোমার উদ্ভিদের নতুন উদ্ভিদ বা পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে 2 নম্বর প্রশ্নে দেখো, চিত্র এতে একটা হচ্ছে ক্রোমোজোম দেওয়া আছে, আর হচ্ছে চিত্র 2 লম্বা মটরশুঁটি খাটো মটরশুঁটি, এই দুটোর মধ্যে ক্রস করানো হয়েছে। ক নাম্বার হচ্ছে বংশগতি কি? পিতামাতার বৈশিষ্ট্যগুলো তার পরবর্তী সন্ততিতে যেই সঞ্চারিত হওয়ার যেই প্রবণতা, সেটাকে বলা হয় হচ্ছে বংশগতি। পাশে থ্যালাসেমিয়া একটি জিনগত ত্রুটি, কেন ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া হচ্ছে তোমার রক্তের একটা ত্রুটিজনিত একটা রোগ। তো থ্যালাসেমিয়া কেন হয় এটা আমরা দেখব। আচ্ছা, মানুষের লোহিত রক্ত কণিকার মধ্যে তোমার দুইটা তোমার হচ্ছে প্রোটিন থাকে, একটা হচ্ছে আলফা গ্লোবুলিন এবং বিটা গ্লোবুলিন। যদি কোনো কারণে আলফা গ্লোবুলিন বা বিটা গ্লোবুলিন তৈরির যে প্রোটিন, যদি প্রোটিনটা তৈরি না হয়, তাহলে আলটিমেটলি আমাদের রক্তকণিকা অস্বাভাবিকভাবে উৎপন্ন হয়। ঠিক আছে, মানে সেটা হচ্ছে অস্বাভাবিক একটা অবস্থা সৃষ্টি করে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। তো এই থ্যালাসেমিয়ার তখনই হয় যখন এই দুটি প্রোটিন সৃষ্টিকারী জিনটা নষ্ট বা অনুপস্থিত থাকে। এজন্য বলা হচ্ছে যে থ্যালাসেমিয়া একটা জিনগত ত্রুটি। আচ্ছা, এরপর আসো গ নাম্বার কি বলছে। চিত্র 1 এ নির্দেশিত অণুটির অনুলিপন ব্যাখ্যা করো। এটা একটা ক্রোমোজোমের মধ্যে এই অংশটাকে তোমার হচ্ছে এই যে পেঁচানো যে অংশ, এটাকে বলা হচ্ছে ডিএনএ। ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে রেপ্লিকেশন। এখানে রেপ্লিকেশনের ব্যাখ্যাটা দিতে বলা হয়েছে। আচ্ছা, এই যে রেপ্লিকেশন প্রক্রিয়ায় একটা ডিএনএ অণু থেকে আরেকটা নতুন ডিএনএ অণু তৈরি হয়। তো এটা তৈরি হয় মূলত অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। কি হয়, প্রথমে ধরো এটা একটা ডিএনএ ছিল, ডিএনএ থেকে ডিএনএ কয় সূত্রক বিশিষ্ট? 2 সূত্রক বিশিষ্ট। 2 সূত্রক বিশিষ্ট যে ডিএনএ, সেটার এই দুইটা সূত্র প্রথমে পৃথক হয়ে যায়। এই দেখো এখানে পৃথক হয়ে গেছে, দুইটা আলাদা হয়ে গেছে। কিভাবে আলাদা হবে? এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন ছিল, সেই নাইট্রোজেন বেসগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন ছিল না, সেই বন্ধনগুলা ভেঙে যাবে, ভেঙে তোমার হচ্ছে দুইটা আলাদা হয়ে যাবে। ফলে এই যে দুইটা আলাদা হয়ে গেল ডিএনএটা, এই ডিএনএর যে দুইটা সূত্র, তারা প্রত্যেকটা এক একটা ছাঁচ হিসেবে কাজ করবে। সেই ছাঁচকে কাজে লাগিয়ে পরবর্তীতে নিউক্লিওটাইড যেগুলো আছে, সেই নিউক্লিওটাইডগুলো এটার পরিপূরক রূপে পাশে পাশে একটা স্ট্যান্ড তৈরি করবে। ঠিক আছে, লাইক হচ্ছে এটা ধরো একটা ছাঁচ তৈরি হলো, এটা একটা ছাঁচ। এই ছাঁচকে কেন্দ্র করে বা হচ্ছে এই ছাঁচকে তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে এটার সাথে সাথে এই যে নিউক্লিওটাইডগুলো লেগে যাবে, এখানে নিউক্লিওটাইডগুলো লেগে যাবে, লেগে লেগে আরেকটা স্ট্যান্ড তৈরি করবে। এভাবে একটা পরিপূরক স্ট্যান্ড তৈরি হবে। ফলে একটা থেকে দুইটা তোমার হচ্ছে এরকম নতুন ডিএনএ তৈরি হবে। এখন নতুন যে ডিএনএগুলো তৈরি হলো, সেই ডিএনএতে অর্ধেক দেখবা যে পুরাতন ডিএনএর অংশ, আর বাকি অর্ধেক কি? বাকি অর্ধেক হচ্ছে নতুন তৈরি ডিএনএর অংশ। সুতরাং এখানে অর্ধেক রক্ষিত হচ্ছে, অর্ধেক সংরক্ষিত হচ্ছে। এই জন্য এই ধাপটাকে, এই পদ্ধতিটিকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এভাবে মূলত হচ্ছে তোমার ডিএনএটা অনুলিপন হয়, যাকে রেপ্লিকেশন বলা হয়। রেপ্লিকেশন মূলত নিউক্লিয়াসে ঘটে, এবং এই পদ্ধতিটা 1956 সালে ওয়াটসন এবং ক্রিক এটা হচ্ছে আবিষ্কার করেছিলেন, বা হচ্ছে তারা একটা প্রস্তাব দিয়েছিলেন। আচ্ছা,
ঘ নম্বরে কি বলছে দেখো, চিত্র 2 এ সংঘটিত প্রক্রিয়ায় F1 এবং F2 অণুর কিরূপ ফলাফল ঘটবে বিশ্লেষণ করো। আচ্ছা, F1 বলতে বোঝানো হচ্ছে যে প্রথম প্রজন্ম, F2 বলতে হচ্ছে দ্বিতীয় প্রজন্মের বংশধরকে বোঝানো হচ্ছে। তো কি ফলাফল ঘটবে আমরা আসলে দেখি। উদ্দীপকে দেখবা যে হচ্ছে লম্বা মটরশুঁটির গাছটাকে, এটা জিনোটাইপকে হচ্ছে বড় হাতের টি দিয়ে বোঝানো হয়েছে, আর খাটো মটরশুঁটির গাছকে ছোট হাতের টি দিয়ে বোঝানো হয়েছে। এখন এই দুটো গাছের মধ্যে যখন ক্রস হবে তখন এই লম্বা মটরশুঁটি থেকে দুইটাই হচ্ছে বড় হাতের টি এরকম গ্যামেট পাবো, এবং খাটোর ক্ষেত্রে দুইটা ছোট হাতের টি এরকম গ্যামেট পাবো। এখন এই দুটো গ্যামেটের মধ্যে যখন হচ্ছে এই গ্যামেট থেকে এগুলো থেকে যখন হচ্ছে নিষেকটা ঘটবে, তখন আলটিমেটলি প্রথম বংশধর বা F1 বংশধরে কি পাবো দেখো, বড় হাতের টি ছোট হাতের টি, বড় হাতের টি ছোট হাতের টি, সবগুলো এরকমই পাবে। এখন আমাদের দুইটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে লম্বা মটরশুঁটি বা খাটো মটরশুঁটি এগুলোর মধ্যে লম্বা হওয়ার যেই প্রবণতা, এটাকে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বলা হচ্ছে। ঠিক আছে, এই জিনোটাইপে দেখো একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি না, তো এই যে বড় হাতের টি এটা তোমার হচ্ছে লম্বা হওয়াকে নির্দেশ করে, এবং কোনো জায়গায় যদি এরকম লম্বা হওয়া নির্দেশ করবে সেটা তোমার প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ এটার বৈশিষ্ট্যই প্রকট হবে, মানে হচ্ছে এটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে আর কি। তো এই যে জিনোটাইপ আমরা পেলাম সেখানে বড় হাতের টি আছে, সুতরাং এরা সবাই কি হবে, লম্বা মটরশুঁটি গাছ হবে। অর্থাৎ F1 উদ্ভিদ বা F1 জনুতে তোমার সবগুলো গাছ হবে লম্বা। ঠিক আছে, এখন এরূপ দুইটা জিনোটাইপের মধ্যে আমরা আবার ক্রস করাবো। ক্রস করানোর জন্য প্রথমে কী করতে হবে, সেখান থেকে গ্যামেটগুলো উৎপন্ন করতে হবে। এগুলো থেকে এই 4টা গ্যামেট পাই আমরা, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এই দুটো গ্যামেট পাই। এই দুটো গ্যামেটের মধ্যে যখন আমরা ক্রস করাবো তখন দেখো এইটি এর সাথে এইটি লাগলো, তাহলে হচ্ছে একটা তোমার হচ্ছে টি বড় হাতের টি হলো, দুইটা ছোট হাত বড় হাতের একটা টি ছোট হাতের একটা টি এরকম একটা পেলাম, আরেকটা পেলাম হচ্ছে দুইটা হচ্ছে ছোট হাতের টি। তাহলে এটার জন্য আমরা কি পাবো, লম্বা গাছ পাবো। এই দুটার জন্য আমরা কি পাবো, এদের কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে, লম্বা বৈশিষ্ট্যের প্রকাশ পাবে, কারণ এখানে বড় হাতের টি আছে। কিন্তু এখানে কোনো বড় হাতের টি আছে নাই, সুতরাং এখানে আমরা কি পাবো, এখানে হচ্ছে যে উদ্ভিদটা পাবো সেটা হচ্ছে খাটো উদ্ভিদ পাবো। তাহলে আমরা 3টা পাইলাম লম্বা, একটা পাইলাম খাটো উদ্ভিদ, সুতরাং এদের ফিনোটাইপিক অনুপাত কি হবে, 3:1। F1 জনুতে কি হবে, সকলেই লম্বা, আর F2 জনুতে 3জন লম্বা 1জন খাটো হবে। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। এখন আসো 3 নম্বর প্রশ্নে। এখানে একটা তোমার হচ্ছে খাদ্য শৃঙ্খল দেওয়া আছে। তো ক নম্বর প্রশ্ন কি বলেছে, জীববৈচিত্র্য কাকে বলে? পৃথিবীতে বিরাজমান জীবগুলোর প্রাচুর্য এবং ভিন্নতাই হচ্ছে জীববৈচিত্র্য। ঠিক আছে, আচ্ছা খ নম্বরে কি বলেছে দেখো, খ নম্বরে বলছে যে হচ্ছে উৎপাদককে কেন শক্তি পিরামিডের ভূমিতে রাখা হয়। আচ্ছা, আমরা যদি একটা পিরামিড আঁকি, পিরামিডের ক্ষেত্রে কি হয় বলতো, সবার নিচে এই অংশটা সবচেয়ে বড় থাকে না, তারপরে ধীরে 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 এগুলো ছোট হতে থাকে। অর্থাৎ আমরা এই জায়গায় যেটাকে রাখবো সেটার মান সবচেয়ে বেশি হবে, বা সেটার শক্তির মান সবচেয়ে বেশি হবে। এখন শক্তি পিরামিডটা কি দেখো, খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় এবং স্থানান্তরের বিন্যাসকে যদি একটা ছকে আমরা তুলনা করি সেটাকে বলা হয় হচ্ছে শক্তির পিরামিড। আচ্ছা, শক্তির পিরামিডে সবার নিচে কে থাকবে, যার শক্তি সবচেয়ে বেশি, যেই লেভেলে সবচেয়ে বেশি থাকে। এখন সবার নিচের লেভেলে থাকে হচ্ছে উৎপাদক। উৎপাদকইতে সবচেয়ে বেশি শক্তি থাকে, কারণ সেই সরাসরি সূর্যের আলোকে গ্রহণ করে সালোক সংশ্লেষণ ঘটাচ্ছে, ফলে এখানে থাকবে হচ্ছে উৎপাদক। এরপরে ধীরে ধীরে বাকি যে লেভেলগুলো থাকবে সেখানে ধীরে ধীরে শক্তির পরিমাণটা কমতে থাকবে। 10% করে শক্তি যখন যাবে তখন সবগুলোতে ধীরে ধীরে শক্তির পরিমাণ কমে যাবে। এখন যত উপরে যাবে তত এর শ্বসন, তারপরে হচ্ছে এর অন্যান্য যেই বিপাক বা বিক্রিয়া, এগুলোর কারণে শক্তির অপচয় ঘটবে। অপচয় ঘটার কারণে এগুলোতে শক্তি কম কম করে যাবে। ঠিক আছে, তো যেহেতু
উৎপাদকে সবচেয়ে বেশি শক্তি থাকে, এই জন্য এ সবার নিচে থাকবে এবং সবার উপরে থাকবে হচ্ছে সর্বোচ্চ খাদক, যে সেটা এখানে থাকবে সর্বোচ্চ খাদক। 3 নম্বর দেখো, উপরোক্ত প্রবাহ চিত্রে প্রাথমিক খাদ্য অনুপস্থিত থাকলে কি ঘটবে তা ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে দেখো তো, ঘাসটা কি উৎপাদক, ঘাস ফড়িং কীটপতঙ্গ খরগোশ এরা হচ্ছে সরাসরি ঘাসকে খাচ্ছে, সুতরাং এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক বা হচ্ছে প্রাথমিক খাদক। এরপরে এদেরকে সরাসরি কে খাচ্ছে, ছোট পাখি, ব্যাঙ, টিকটিকি, এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, এটা হচ্ছে সাপ তৃতীয় শ্রেণীর, এরা হচ্ছে চতুর্থ শ্রেণীর খাদক। এখন যদি প্রাথমিক খাদক যদি অনুপস্থিত থাকে তাহলে কি হবে দেখো তো, যদি ধরো প্রাথমিক খাদক অনুপস্থিত, তার মানে ঘাস খাওয়ার তো কোনো কেউ নাই, তাহলে ঘাসের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে, ঘাস ফড়িংকে খাচ্ছে ছোট পাখি, ঘাস ফড়িং নাই, তাহলে ছোট পাখি খাবে কি, ছোট পাখি খেতে পারবে না, ফলে ছোট পাখির সংখ্যা কমে যাবে। ঠিক আছে, ছোট পাখি কমলে কি হবে, ইগলের সংখ্যাও কমে যাবে। এরপরে কীটপতঙ্গ যদি না থাকে তাহলে ছোট পাখি, ব্যাঙ এগুলো কিছু খেতে পারবে না, তাহলে এগুলোর সংখ্যাও কমে যাবে। এগুলোর সংখ্যা কমলে আলটিমেটলি সাপ এবং এগুলোর সংখ্যাও কমে যাবে। আবার আসো খরগোশের সংখ্যা যদি কমে যায়, ঘাস তো বেড়ে যাবে, ওদিকে বাড়তেছে, কিন্তু খরগোশ না থাকলে কি হবে, সাপ খেতে পারবে না, ফলে কি সাপের সংখ্যা কমে যাবে, এগুলোর সংখ্যা কমে যাবে। আলটিমেটলি এই অংশ যদি না থাকে তাহলে বাকি যে অংশগুলো সেগুলো কমে যাবে অথবা বিলুপ্ত হয়ে যেতে পারে। আচ্ছা, ঘ নম্বর দেখো, শক্তি পিরামিডের সাহায্যে উপরোক্ত চিত্রের শক্তি প্রবাহ বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা আগেই বলছি যে তোমার হচ্ছে শক্তি পিরামিড কি এগুলো সম্পর্কে বলেছি, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো খ নম্বর প্রশ্ন থেকে। এখন এটাকে যদি আমরা শক্তি পিরামিডে কনভার্ট করি তাহলে দেখো শক্তি পিরামিডটা এরকম হবে। প্রথম কথা আমরা বলছিলাম যে কি, উৎপাদকে সর্বোচ্চ পরিমাণে শক্তি থাকে, সুতরাং আমরা একটা পিরামিডের সবার নিচে কাকে রাখবো, উৎপাদক। এখানে উৎপাদকটা কে ছিল, উৎপাদক ছিল ঘাস। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম টপিক লেভেল। এরপরে ঘাসকে যারা খাচ্ছিল, ঘাস ফড়িং, কীটপতঙ্গ, খরগোশ, এরা হবে দ্বিতীয় টপিক লেভেল। হ্যাঁ, আচ্ছা, ঘাসে যদি 100% শক্তি থাকে, এর 10% যাবে হচ্ছে, 10% শক্তি এই দ্বিতীয় টপিক লেভেলে যাবে। কেন যাবে, বাকি শক্তিগুলা তোমার হচ্ছে এদের যেই বিভিন্ন ধরনের বিপাক বলো বা শ্বসন বলো, এগুলোর মাধ্যমে এই শক্তিটা অপচয় হবে, ফলে হ্রাস পেয়ে যাবে। আচ্ছা, এরপরে তৃতীয় টপিক লেভেলে কারা থাকবে, এদের যারা খাচ্ছিল, এদের কারা খাচ্ছিল, ছোট পাখি, ব্যাঙ, টিকটিকি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এদের মধ্যে যতটুকু শক্তি ছিল তার 10%, মানে কি এই 100%-এর 1% এখানে যাবে। ঠিক আছে, 100%-এর এই 100%-এর 1% এখানে যাবে। ঠিক আছে, এরপরে আসো, চতুর্থ থেকে থাকবে সাপ থাকবে। সাপের মধ্যে এগুলো যতটুকু তোমার হচ্ছে শক্তি ছিল এর মধ্যে, তার তুলনায় 10%, মানে হচ্ছে 0.1% শক্তি এখানে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন সাপকে খাচ্ছিল ঈগল, এটা হচ্ছে সর্বোচ্চ খাদক। সাপের যতটুকু শক্তি ছিল তার তুলনায় এটা আরও 10% কমে যায়, 0.01% শক্তি ঈগলে আসবে। আলটিমেটলি ঘাস থেকে ঈগলের শক্তি আসবে 0.01%। এই যে 10% করে শক্তি যাচ্ছিল, এটা একজন বিজ্ঞানী লিন্ডম্যান তিনি এটাকে আবিষ্কার করেছিলেন বা তিনি একটা মতবাদ দিয়েছিলেন, সেই অনুসারে এটা করা হয়েছে। তো এই হচ্ছে তোমার একটা তোমার হচ্ছে ফুড পিরামিড বা হচ্ছে শক্তির পিরামিড। এখন আসো সংক্ষিপ্ত প্রশ্ন, নিয়ত ও অনিয়ত পুষ্পমঞ্জুরির মধ্যে পার্থক্য বর্ণনা করো। নিয়ত পুষ্পমঞ্জুরি এরা কি হবে, বর্ধনশীল হবে, বৃদ্ধি পেতে থাকবে। অনিয়ত মানে কি, এরা হচ্ছে তোমার বর্ধনশীল নয়। নিয়ত মানে হচ্ছে বর্ধনশীল হবে, আর হচ্ছে অনিয়ত মানে হচ্ছে এরা বর্ধনশীল হবে না, মূলত এটা হচ্ছে বর্ধনশীল নয়, লিখতে হবে, একটু ভুল লিখছে এখানে, হচ্ছে বর্ধনশীল নয়, এটা হচ্ছে বর্ধনশীল। আচ্ছা, নিয়তের ক্ষেত্রে কি হয়, সাধারণত একক পুষ্প বিশিষ্ট হয়, যেমন হচ্ছে জবা। অনিয়তের ক্ষেত্রে কি হয়, এদের পুষ্পমঞ্জরির সবার ওপরে যেই তোমার হচ্ছে দণ্ড থাকে, সেখানে তোমার হচ্ছে ছোট ফুলটা থাকে, ছোট ফুল এখানে থাকবে, আর নিচের দিকে আরো বড় ফুল থাকবে। তার মানে কি বোঝায়, যে এরা আরো বেশি বর্ধিত হতে পারে।
এবার হচ্ছে নিষেকের তাৎপর্য। আচ্ছা, নিষেকের কি কি তাৎপর্য আছে দেখো। উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের কি তাৎপর্য? উদ্ভিদের ক্ষেত্রে নিষেক ঘটলে কি হবে? ডিম্বক সমূহ বীজে রূপান্তরিত হতে পারতেছে। তারপরে কি হবে? বীজগুলা উদ্ভিদের বংশবৃদ্ধিতে সাহায্য করছে। আর বীজের বাইরে কি ফলমূল থাকে না, সেই ফল এবং বীজ খেয়ে প্রাণীকুল এবং মানবজাতি বেঁচে থাকে। আলটিমেটলি তোমার হচ্ছে নিষেকের ফলে গর্ভাশয়ে ফলে পরিণত হচ্ছে। এই সবগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। এখন প্রাণীর ক্ষেত্রে কি হবে? প্রাণীর ক্ষেত্রে নিষেক ঘটলে কি হবে? ভ্রূণে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা পুনর্স্থাপিত হবে। কারণ সরি কারণ হ্যাপ্লয়েড দুইটা গ্যামেটের মিলনের ফলে তো নিষেক হচ্ছে। এর ফলে কি হচ্ছে? নতুন যে জাইগোট সৃষ্টি হচ্ছে সেখানে ডিপ্লয়েড সংখ্যা পুনর্স্থাপিত হচ্ছে। এছাড়া কি হবে? এছাড়া হচ্ছে ডিম্বাণুকে পরিস্ফুটনের জন্য সক্রিয় করে তুলবে এই নিষেকটা, এবং এরা হচ্ছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করবে এবং পিতামাতার বৈশিষ্ট্যগুলা বংশানুক্রমে পরবর্তী বংশধরে নিয়ে যাবে। এখন আসো, ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি কেন বলা হয়? আচ্ছা, আমরা হচ্ছে জানি যে বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে থাকে কি? ডিএনএ। ক্রোমোজোমের মূল উপাদানই হচ্ছে ডিএনএ। এখন এই ডিএনএ মূলত হচ্ছে জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলোকে ধারণ করে, এবং ক্রোমোজোম যখন তোমার হচ্ছে এক বংশধর থেকে পরবর্তী বংশধরে যায়, আলটিমেটলি ডিএনএর মাধ্যমেই তো তোমার হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো এক বংশধর থেকে পরবর্তী বংশধরে যাচ্ছে। এজন্য একে বলা হয় হচ্ছে কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি অর বংশগতির রাসায়নিক ভিত্তি। কুলির থ্যালাসেমিয়া বলতে কি বোঝায়? আচ্ছা, থ্যালাসেমিয়া মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে, থ্যালাসেমিয়া হচ্ছে একটা রক্তের অস্বাভাবিক অবস্থাজনিত একটা রোগ। এখানে কি হয়? এখানে তোমার হচ্ছে আলফা অথবা বিটা, এই দুইটা যে প্রোটিন আছে সেই প্রোটিন উৎপাদনকারী যে জিন সেটা যদি নষ্ট থাকে বা অনুপস্থিত থাকে, এর ফলে তোমার হচ্ছে আলফা থ্যালাসেমিয়া বা বিটা থ্যালাসেমিয়া হতে পারে। এর মধ্যে যে বিটা থ্যালাসেমিয়া, এই বিটা থ্যালাসেমিয়াকে বলা হচ্ছে কুলির থ্যালাসেমিয়া, যেখানে বিটা গ্লোবিউলিন নামক প্রোটিন যেটা আছে সেটা উৎপাদনটা ব্যাহত হয়। আচ্ছা, এখন আসো 5 নম্বর প্রশ্ন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা কার উক্তি? ডারউইনের উক্তি। ডারউইনের মতবাদের এটা একটা তোমার হচ্ছে ধাপ। ঠিক আছে, অর্থাৎ যোগ্যতমের জয়। পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা প্রজাতিকেই কোনো না কোনো তোমার হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে। সেটা পরিবেশের সাথে হতে পারে, নিজের প্রজাতির মধ্যে হতে পারে, অন্য একটা প্রজাতির সাথে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই সব এই যেগুলো সংগ্রাম আছে, সেই সংগ্রামে যারা টিকে থাকতে পারবে, তারা টিকে থাকতে পারবে যাদের মধ্যে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সেই বৈশিষ্ট্যগুলো আছে। আলটিমেটলি যারা যোগ্য তারাই বেঁচে থাকবে। তার কথার সারমর্ম হচ্ছে এটাই। আর যারা পারবে না তারা আলটিমেটলি বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, গরু, মশা, ডেঙ্গু ভাইরাস কোন ধরনের খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করো? আচ্ছা, এখানে গরুর রক্ত খায় হচ্ছে মশা, মশার মধ্যে ডেঙ্গু ভাইরাসটা বেঁচে থাকে বা প্রভাব বিস্তার করে। তো এখানে দেখো, গরুর রক্ত খেয়ে মশা বেঁচে থাকতেছে, তার মানে এখানে একটা পরজীবিতার একটা বিষয়টা প্রকাশ পাচ্ছে। সুতরাং এই খাদ্য শৃঙ্খলটা কি? পরজীবীর খাদ্য শিকল। কারণ গরুর ওপর নির্ভরশীল হচ্ছে মশা, মশার উপর নির্ভরশীল হচ্ছে ডেঙ্গু ভাইরাস। ঠিক আছে। আচ্ছা, এখানে পরজীবী জীব নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। খাদ্য শৃঙ্খলটিতে প্রথম ধাপে সবুজ উদ্ভিদ না থাকার ফলে এটি একটি অসম্পূর্ণ খাদ্য শিকল গড়ে উঠেছে। এরপর আসো 7 নম্বর প্রশ্নে কি বলা আছে? শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানকে মিউচুয়ালিজম কেন বলা হচ্ছে? মিউচুয়ালিজম জিনিসটা কি? মিউচুয়ালিজম হচ্ছে একটা ধনাত্মক আন্তঃসম্পর্ক। এ ধরনের সম্পর্কে কি হয়? যে দুটো জীব থাকে, জীব দুইটা একে অপরকে সহায়তা করে বা উপকার পায়। শৈবাল ছত্রাকের থেকে উপকার পায়, ছত্রাক শৈবালের থেকে উপকার পায়। যেমন শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করে, ফলে এর যে অতিরিক্ত খাদ্যগুলো থাকে সেগুলো ছত্রাক গ্রহণ করে। আবার ছত্রাকগুলো কি করে? জলীয় বাষ্প, অক্সিজেন এগুলা আবার হচ্ছে শৈবালকে, কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে শৈবালকে প্রদান করে। সুতরাং শৈবালও এদিক থেকে উপকার পায়। এজন্য এদের দুজনের মধ্যে সম্পর্কে বলা হচ্ছে মিউচুয়ালিজম। এবার আসো বহু নির্বাচনীতে। কোন স্তবকটিকে, মানে চিত্রিত স্তবকটি কোন ফুলে বিদ্যমান? এখানে দেখো অনেকগুলা পরাগদণ্ড আছে। পরাগদণ্ডের মধ্যে
এরকম পরাগধানী অনেকগুলো আছে। তো দেখো এগুলো হচ্ছে বেশ কয়েকটা গুচ্ছ আছে, এটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, বাট এখান থেকে বের হয়ে অনেকগুলো গুচ্ছ আছে, এখানে আছে, এখানে আছে। তো এখানে বহুগুচ্ছ আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি বহুগুচ্ছের উদাহরণ কি? শিমুল ফুল। সুতরাং এখানে দেখো উত্তরটা হবে শিমুল। আচ্ছা, 2 নম্বর দেখো, যে শাখায় ফুলগুলো সাজানো থাকে তাকে কি বলা হয়? আচ্ছা, ফুলগুলো সাজানোর জন্য একটা দণ্ড লাগে না? ফুলগুলো সজ্জিত থাকে একটা দণ্ডের উপরই তো, এরকম ধরো একটা দণ্ড, এর উপরে হচ্ছে এই ফুলগুলো সজ্জিত থাকে। এই দণ্ডটাকে আমরা কি বলি? মঞ্জরি দণ্ড, তাই তো। আর এই মঞ্জরি দণ্ড সহ এবং এই সবগুলো ফুল সবগুলাকে একত্রে কি বলা হয়? পুষ্পমঞ্জরি। সুতরাং এটা এখানে যেটা চেয়েছে তার উত্তর কি হবে? মঞ্জরি দণ্ড। যদি বলতো ফুল সহ মঞ্জরি দণ্ডকে কি বলা হয়, তাহলে উত্তর হতো পুষ্পমঞ্জরি। পাখির মাধ্যমে কোনটির পরাগায়ন হয়? পাখির মাধ্যমে মানে হচ্ছে কি, প্রাণী হচ্ছে পরাগী ফুল কোনটা সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। সাধারণত প্রাণী পরাগী ফুলগুলো একটু আকারে বড় হয় এবং রঙিন হয়, যেমন হচ্ছে কদম, শিমুল, কচু এগুলো। এখানে দেখো কোনটা থেকে, কুমড়াতে হয় না, সরিষাতেও হয় না, শিমুল ফুলে হয়। নিচের কোন ফুলটির গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত? বায়ুপরাগী ফুলগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে গর্ভমুণ্ডগুলো আঠালো এবং শাখান্বিত থাকে। এখানে বায়ুপরাগী ফুল কোনটা দেখো তো? সরিষা তো না, ধান, কদমও না, জবাও না। 10টি ভ্রূণথলির গর্ভযন্ত্রে মোট কতটি কেন্দ্রিকা বা নিউক্লিয়াস এবং কতটি ডিম্বাণু থাকে? আচ্ছা, একটা গর্ভযন্ত্রে মোট হচ্ছে কয়টা হচ্ছে তোমার ডিম্বাণু থাকবে? একটা গর্ভযন্ত্রে একটাই ডিম্বাণু থাকবে। তাইলে 10টা তোমার হচ্ছে যদি বলে হচ্ছে গর্ভযন্ত্র, তাহলে সেখানে কয়টা ডিম্বাণু থাকবে? 10টা ডিম্বাণু থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 10টা ডিম্বাণু কোন জায়গায় আছে? এখানে আছে আর এখানে আছে। এখন আসো কেন্দ্রিকা। একটা গর্ভযন্ত্রে মোট কেন্দ্রিকার সংখ্যা কয়টা হয়? 3টা সংখ্যা হয় না? 3। তাহলে 10টাতে কয়টা হবে? 30টা। তাহলে কেন্দ্রিকা হবে 30। এরকম সংখ্যা কোথায় আছে? ডি নাম্বারে। স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি? স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে জাইগোট, এটা হচ্ছে মুখস্থ পড়া। আচ্ছা, আর পরাগরেণুটা কি ছিল মনে আছে? পরাগরেণু হচ্ছে পুংগেমেটোফাইটের প্রথম কোষ। আচ্ছা, প্রকৃত ফলকে কয় ভাগে ভাগ করা যায়? প্রকৃত ফলকে হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরল, গুচ্ছ এবং যৌগিক। এটা উত্তর হবে 3। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে বলা হচ্ছে মাতা এবং পিতা দুইজনের জিনোটাইপ দেওয়া আছে। এখানে এ দ্বারা বোঝানো হচ্ছে থ্যালাসেমিয়ার জিন। এই বড় হাতের এ দ্বারা হচ্ছে সুস্থ জিন, বি দ্বারা হচ্ছে সুস্থ জিন। আচ্ছা, তো এখন দেখো মাতার দেহে কি হয়? এ মানে হচ্ছে কি? সুস্থ জিন। আর বি হচ্ছে এই ছোট হাতের এটা কি? থ্যালাসেমিয়া জিন। অর্থাৎ মাতা কি? মাতা হচ্ছে বাহক। পিতার ক্ষেত্রে দেখো, পিতার বি হচ্ছে সুস্থ জিন, এ হচ্ছে থ্যালাসেমিয়া জিন, সুতরাং পিতা হচ্ছে বাহক। আচ্ছা, এদের থেকে যে গ্যামেটগুলো উৎপন্ন হয়েছে তার মাধ্যমে যে F1 জনু, F1 জনুতে আমরা কি পাইছি? এবি। এবি এটা হচ্ছে তোমার হচ্ছে পুরুষ সন্তান, বা হচ্ছে এটা ছেলে। ছেলেটা কেমন? ছেলেটা হচ্ছে সুস্থ। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, এরপর এই জায়গায় দেখো বিএ, এটাও হচ্ছে ছেলে, কিন্তু এটা কি? এটা হচ্ছে বাহক। বাহক না, দুঃখিত। এটা হচ্ছে তোমার হচ্ছে থ্যালাসেমিয়া এর আছে, অসুস্থ। এটা কি হবে? অসুস্থ। আচ্ছা, আর এই দুইটা কি? এই দুটো হচ্ছে মেয়ে বা কন্যা। এটা কি? এরা হচ্ছে তোমার, এটা হচ্ছে বাহক, আর এরা কি? এরা হচ্ছে হবে তোমার অসুস্থ। আচ্ছা, এখন দেখো 1 নম্বরে কি বলেছে? এখানে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখানে থ্যালাসেমিয়া অসুস্থ হচ্ছে কে কে ছিল? এটা অসুস্থ, আর হচ্ছে এটা অসুস্থ। তাইলে কি অর্ধেক হচ্ছে তোমার
অসুস্থ ছিল। তারপরে দেখো সুস্থ কিন্তু বাহক শিশু 4/2 ভাগ, এই যে 4/2 হচ্ছে বাহক ছিল, ঠিক আছে। আচ্ছা, সুস্থ শিশু হচ্ছে 4/2 এটা কি এটার উত্তর হবে 1 আর 2। বুঝতে পারছো? আচ্ছা, এই যে দেখো এখানে হচ্ছে এরা হচ্ছে বাহক ছিল। এখানে দেখো এখানে সলভটা দেখো, এখান থেকে এটা হচ্ছে কি ছিল, বাহক ছিল। এই দুটো হচ্ছে তোমার হচ্ছে বাহক শিশু। আবার এখানে এটা হচ্ছে তোমার থ্যালাসেমিয়া আক্রান্ত, সুতরাং 1 আর 2 উত্তর হবে। আচ্ছা, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। রিফাতের চেহারার মাঝে মধ্যে ফ্যাকাশে হয়ে যায়, রক্তশূন্যতাকে প্রাথমিকভাবে দায়ী করা হলেও ডাক্তারি পরীক্ষায় জানা গেল এটি একটি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। সুতরাং হচ্ছে রিফাতের রোগের জিন কার নিকট থেকে আসতে পারে? বাবা, দাদা, মা, নাকি বাবা মা উভয়? বাবা মা উভয়ের কাছ থেকে এই রোগটা আসতে পারে মূলত। এটা হচ্ছে একটা থ্যালাসেমিয়ার কথা বলা হচ্ছে। এই রোগের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায় না, শ্বেত রক্তকণিকা নষ্ট হয় না। কলা খাওয়া ঠিক না। কেন কলা খাওয়া ঠিক না? কলার মধ্যে আয়রন থাকে। থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে যদি আয়রন দেওয়া হয় তাহলে সেগুলো বডিতে তোমার জমে যেতে পারে আর কি। সারা বছর রক্ত প্রদান করতে হয়। হ্যাঁ, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে সারা বছর রক্ত প্রদান করতে হবে। সুতরাং উত্তর হবে 2 আর 3। নিউক্লিওটাইড সম্পর্কে কোনটা সঠিক? নিউক্লিওটাইডগুলো কী দিয়ে তৈরি হয়? পিউরিন অথবা পাইরিমিডিন বেস থাকবে, যেটা হচ্ছে নাইট্রোজেন বেস বলা হচ্ছে। সাথে কি থাকবে? যে কোনো একটা সুগার, রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগার, যে কোনো একটা হতে পারে। আর সাথে কি থাকবে? একটা ফসফেট গ্রুপ থাকবে। তাহলে দেখো কোথায় আছে পিউরিন সুগার ফসফেট, এখানে তো পাইরিমিডিন নাই, তাহলে এটা হবে না। পাইরিমিডিন পেন্টো সুগার, এটা হবে না। পিউরিন পাইরিমিডিন ফসফেট, এখানে তো তোমার হচ্ছে হবে না এটা, কারণ এখানে সুগার নাই। এখানে দেখো পিউরিন পাইরিমিডিন পেন্টো সুগার ফসফেট সবই আছে, তাহলে উত্তর হবে এটা, ডি নাম্বার। ডিএনএ হেলিক্সের 12টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে তোমার 34 অ্যাংস্ট্রম। সুতরাং 12টার কত হবে? এটাতে গুণ দিতে হবে। উত্তর কত হবে? 408। জীবন্ত জীবাশ্ম কোনটা? লিমুলাস, নিটাম, ঘোড়া নাকি পাদু? আগে আমাদের জানতে হবে জীবন্ত জীবাশ্ম কি। যে সকল জীব বহু পূর্বে ধরো হচ্ছে আবির্ভূত হয়েছে এবং এখন পর্যন্ত তারা বেঁচে আছে, কিন্তু তাদের সমসাময়িক সময়ে অন্যান্য যে সব জীব তোমার হচ্ছে আবির্ভূত হয়েছিল তারা বেশিরভাগই হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। তো এরকম যদি কোনো জীব থাকে তাদেরকে বলা হয় হচ্ছে জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে। এদের উদাহরণ হচ্ছে লিমুলাস। দেখো এরা হচ্ছে লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। আর্কিওপটেরিস কোন শ্রেণীর কোন শ্রেণীর বৈশিষ্ট্য রয়েছে? আর্কিওপটেরিস হচ্ছে একটা সংযোগকারী প্রাণী বা সংযোগকারী জীব। তারা সরীসৃপ এবং পাখি এই দুইটার মধ্যবর্তী একটা সংযোগকারী জীব। এদের মধ্যে সরীসৃপের বৈশিষ্ট্য থাকে, পাখির বৈশিষ্ট্যও থাকে। বর্তমানে কোন পদ্ধতিতে ডিএনএ টেস্ট করা হয়? পিসিআর, ফিঙ্গারপ্রিন্ট, পিসিভি, অটো রেডিওগ্রাফ। বর্তমানে তোমার হচ্ছে পিসিআর পদ্ধতিতে ডিএনএ টেস্ট করা হয়। পিসিআর ফুল ফর্ম হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটার মাধ্যমে খুব দ্রুততার সাথে তোমার ডিএনএ টেস্টটা করানো হয়, ঠিক আছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খুব দেরিতে করা হয়, এই জন্য বর্তমানে আগে তোমার হচ্ছে পিসিআর করা হয়। লোহিত রক্তকণিকায় কয় ধরনের প্রোটিন থাকে? লোহিত রক্তকণিকায় মূলত হচ্ছে 2 ধরনের প্রোটিন থাকে। কি কি? আলফা গ্লোবিউলিন আর হচ্ছে বিটা গ্লোবিউলিন, যে দুটার অভাবের কারণে থ্যালাসেমিয়া হয়। কোন অনুক্রমটি সঠিক? ডিএনএ থেকে প্রোটিন, না এটা হবে না। আরএনএ থেকে ডিএনএ, এটা হবে না। ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে বৈশিষ্ট্য, এটা হচ্ছে উত্তর। ডিএনএ থেকে কি তৈরি হয়? আরএনএ তৈরি হয়। আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। প্রোটিনটাই মূলত বৈশিষ্ট্যকে প্রকাশ ঘটায়। পুকুরে প্রথম স্তরের খাদকদের ভক্ষণ করে কে? প্রথম স্তরের খাদককে ভক্ষণ করবে কে কে? ছোট মাছ, তারা খেতে পারে। যে জু প্লাঙ্কটন যারা, তারা তো হচ্ছে প্রথম স্তরের খাদক। জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এগুলো ছোট মাছ খাইতে পারে। মশার শুক কীট, না এরা তো খাইতে পারবে না, তো আর ছোট। ব্যাং খাইতে পারবে। সুতরাং উত্তর হবে 1 আর 3। আচ্ছা,
নিচের কোনটি ঋণাত্মক আন্তঃক্রিয়া? এখানে ফিগারগুলো দেওয়া আছে, ফিগারগুলো দেখো। এখানে দেখো সিম গাছের নিচে যে নোডিউলগুলো থাকে এগুলোকে বোঝানো হচ্ছে। এটাতে আবার দেখো, এটাতে কেমন লাগতেছে, এটা হচ্ছে নর্মাল উদ্ভিদের মতো লাগতেছে। এখানেও হচ্ছে তোমার অর্কিড দেখানো হয়েছে, একটা গাছের উপর অর্কিড। আর এখানে দেখানো হয়েছে একটা গাছের উপর কোনো একটা তোমার হচ্ছে উদ্ভিদ, যেটা হচ্ছে পরজীবী হিসেবে আছে। তো এখানে ঋণাত্মক আন্তঃক্রিয়া কোনটা হবে? এটা হবে। সাধারণত স্বর্ণলতা জাতীয় যে গাছগুলো আছে তারা বিভিন্ন গাছের গায়ে তোমার হচ্ছে পরজীবী হিসেবে থাকে, তারা হস্টোরিয়া প্রবেশ করার মাধ্যমে সেখান থেকে পুষ্টিগুলাকে গ্রহণ করে। আচ্ছা, সবুজ উদ্ভিদ, তাকে খায় ছাগল, ছাগলকে খায় হচ্ছে মানুষ। উদ্দীপকের প্রথম টপিক লেভেল পি কিলোজুল শক্তি থাকলে মানুষই কত কিলোজুল যাবে? যদি সবুজ উদ্ভিদে পি শক্তি থাকে তাহলে তার 10% যাবে ছাগলে, মানে কত? এটা হচ্ছে P/10 হবে। কারণ কি, পি ইন্টু 10% যদি করি তাহলে হবে হচ্ছে P/10। ছাগলে ছিল P/10, তাহলে ছাগল থেকে মানুষে যখন যাবে তার হচ্ছে 10% ইন্টু 10%, তাহলে কত হবে? P/100। P/100 কোথায়? এই যে এটা। নিচের কোনটি শিকারজীবী খাদ্য শৃঙ্খল? সাধারণত শিকারজীবী খাদ্য শৃঙ্খল কাদের বলা হয়? দেখো, যে খাদ্য শৃঙ্খলে প্রথম স্তরের খাদক আকারে সবচেয়ে ছোট থাকে এবং পর্যায়ক্রমে ওপরের খাদকেরা নিচের স্তরের খাদ্যগুলোকে সবগুলোকে খেয়ে শেষ করে, এ ধরনের খাদ্য শৃঙ্খল হলে তাকে শিকারজীবী খাদ্য শৃঙ্খল বলা হয়। তাহলে এখানে কোনটা হবে? ঘাসের থেকে তো গরু বড়, গরুর থেকে মানুষ ছোট, তাহলে এটা হবে না। মানুষের থেকে মশা ছোট, এটাও হবে না। আচ্ছা, মৃতদেহ ছত্রাক, এটাও হবে না। ঘাসকে খায় ঘাস ফড়িং, ব্যাং, সাপ, গুইসাপ, এটা হবে উত্তর। আচ্ছা, নিচের খাদ্যজালে মোট কয়টি খাদ্য শিকল আছে? দেখো, শৈবাল থেকে জুওপ্ল্যাঙ্কটন, জুওপ্ল্যাঙ্কটন থেকে বড় মাছ, বড় মাছ থেকে বাজ পাখি, এটা একটা। জুওপ্ল্যাঙ্কটন থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে বড় মাছ, বড় মাছ থেকে বাজ পাখি, এটা একটা। দুইটা। জুওপ্ল্যাঙ্কটন থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে বাজ পাখি, তিনটা। আরেকটা দেখো, শৈবাল থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে বড় মাছ, বড় মাছ থেকে বাজ পাখি। মোট কয়টা হলো? মোট দেখো 4টা। ঠিক আছে, সুতরাং উত্তর হবে 4। নিচের কোন জীবটি বিয়োজক? যারা ধরো কোনো একটা মৃত জীবকে বা হচ্ছে কোনো বর্জ্যকে ধ্বংস করে ফেলে এবং মাটির সাথে মিশিয়ে ফেলে, সেগুলোকে বলা হয় হচ্ছে বিয়োজক। এখানে মানুষ তো বিয়োজক না, শেওড়া বিয়োজক না, সুন্দরী গাছও বিয়োজক না, বিয়োজককে ব্যাকটেরিয়া। তারা এইসব মৃতদেহকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তাদের মাটির সাথে মিশিয়ে দিতে সাহায্য করে। এই জন্য এই ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে বিয়োজক। তাদের প্রকৃতির ঝাড়ুদারও বলা হয়। আচ্ছা, মিথস্ক্রিয়ার আন্তঃসম্পর্ক ঘটে পৃথিবীর এমন যে কোনো অঞ্চলকে কি বলা হয়? যেখানে হচ্ছে পরিবেশের সাথে জীবের একটা আন্তঃক্রিয়া হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে বাস্তুতন্ত্র। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন দেখো, ধাঙর কোনটি? যে সকল জীব কোনো হচ্ছে প্রাণী বা মৃত কোনো জীবকে বা বর্জ্যকে খাবার হিসেবে গ্রহণ করে পরিবেশকে তোমার হচ্ছে দূষণমুক্ত রাখে, তাদেরকে বলা হয় হচ্ছে ধাঙর। যেমন হচ্ছে তোমার শকুন, হাইনা, শিয়াল, এরা হচ্ছে তোমার ধাঙরের উদাহরণ। এখানে কোনটা আছে দেখো? গরু না, ব্যাঙও না, বাঘও না, উত্তর কি হবে? শকুন। আচ্ছা, তোমাদের বি সেটের সলভ শেষ হয়েছে। এখন আসো আমাদের সি সেট নিয়ে কথা বলি। প্রথম প্রশ্নটাতে দেখো কি দেওয়া আছে, নিষেক কি? যৌন প্রজননে ডিম্বাণু এবং শুক্রাণু এই দুইটার মিলনকে বলা হয় হচ্ছে নিষেক। খ নম্বরে বলেছে ধান বায়ুপরাগী ফুল কেন? ব্যাখ্যা করো। আমরা বায়ুপরাগী ফুলের কি কি বৈশিষ্ট্য জানি? প্রথম কথা হচ্ছে এরা হালকা হবে, মধুগ্রন্থিহীন হবে এবং এসব ফুলে সুগন্ধ থাকবে না, তাদের কোনো হচ্ছে মধুগ্রন্থি থাকবে না। যাই হোক, এরপরে এরা সহজেই বাতাসের মাধ্যমে ভেসে যেতে পারে। এদের গর্ভমুণ্ড আঠালো থাকবে এবং শাখান্বিত থাকবে, কখনো পালকের ন্যায় থাকবে। ফলে বাতাস থেকে সহজেই পরাগরেণুগুলো তোমার হচ্ছে পরাগধানীতে তোমার হচ্ছে গর্ভমুণ্ডে ইজিলি পড়বে। তো এই সকল বৈশিষ্ট্যগুলা ধানের ফুলের মধ্যে থাকে, এজন্য ধানকে বলা হয় হচ্ছে বায়ুপরাগী ফুল। গ নম্বরে দেখো, চিত্রে এম এবং পি এর পি এর উৎপত্তি ব্যাখ্যা করো। এমটা কি? এম হচ্ছে এটা। এখানে পিটা কি? পি হচ্ছে তোমার পুংজনন কোষ। ঠিক আছে, পুংজনন কোষ কোথায় উৎপন্ন হয়?
পুংজনন কোষ উৎপন্ন হয় হচ্ছে পরাগধানীতে, পরাগধানীর পরাগরেণুতে। পরাগধানীর মধ্যে থাকে পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষটা মায়োসিস বিভাজনের মাধ্যমে একটা থেকে 4টা পরাগকোষ উৎপন্ন হয়। এরপরে এই পরাগকোষগুলো কিছুটা ম্যাচিউর হয় বা পরিণত হয়। এরপরে এই পরাগকোষ যেগুলো আছে সেগুলো পূর্ণতা প্রাপ্তির পরে পরাগথলিতে থাকা অবস্থায় এদের অঙ্কুরোদ্গম ঘটে এবং পরাগরেণুর যে নিউক্লিয়াসটা থাকে এই নিউক্লিয়াস বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। একটাকে বলা হয় হচ্ছে নালিকা কোষ, একটা হচ্ছে বড় কোষ, একটা ছোট কোষ। বড় কোষটাকে বলা হয় হচ্ছে জেনেটিক কোষ, আর হচ্ছে ছোটটাকে বলা হয় জেনারেটিভ কোষ এবং বড়টাকে বলা হয় হচ্ছে নালী কোষ। তাহলে এই নালী কোষ থেকে কি তৈরি হয়? নালী কোষ থেকে পরাগ নালিকা তৈরি হয় এবং এই জেনারেটিভ যে কোষ সেখান থেকে পরবর্তীতে 2টা পুংগেমেট তৈরি হয়। এভাবে আলটিমেটলি তোমার পুংজনন কোষ বা পুংগেমেট উৎপন্ন হয়। খ নম্বরে দেখো কি বলছে, চিত্র এন নতুন স্পোরোফাইট গঠনে ভূমিকা রাখে। চিত্র এনটা কি দেখো, চিত্র এটা একটা ভ্রূণথলির গঠন দেওয়া আছে, যেখানে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার গর্ভযন্ত্র, এখানে থাকে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এখানে থাকে হচ্ছে প্রতিপাদ কোষ, এগুলো দেখানো যাচ্ছে। তো চিত্র এনটা একটা ভ্রূণথলির গঠন। ভ্রূণথলিটা কিভাবে ডেভেলপ করে সেটা আগে দেখি। স্ত্রী গ্যামেটোফাইটের ক্ষেত্রে ডিম্বকের ভেতরে বিভিন্ন ধারাবাহিক ধাপের মাধ্যমে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন করে এবং ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস তৈরি করে। কিভাবে তৈরি হয়? মনে আছে যে হচ্ছে ভ্রূণপোষক কলার আশেপাশে একটা কোষ থাকে যেটা হচ্ছে সবচেয়ে বড়, সেই কোষটা আকৃতিতে আরও বড় হয়, নিউক্লিয়াসটা বড় হয়, এরপরে সেখানে মিওসিস হয়, এর ফলে একটা তোমার হচ্ছে বড় কোষ তৈরি হয়, বাকি 3টা হচ্ছে পোলার বডি তৈরি হয় যেগুলো নষ্ট হয়ে যায়। পরে এই ডিম্বকের যে নিউক্লিয়াস, এই যে হচ্ছে তোমার কোষটার নিউক্লিয়াস, সেটা 3বার মাইটোসিস বিভাজনের মাধ্যমে মোট 8টা কোষ উৎপন্ন করে। এরপর উভয় পাশে 4টা করে থাকে এবং সেগুলো থেকে একটা করে নিউক্লিয়াস মিডিল এসে গৌণ নিউক্লিয়াস গঠন করে এবং এক পাশে কি থাকে, এক পাশে ডিম্বক থাকে, ডিম্বাণুটা হচ্ছে সবচেয়ে বড় যে কোষ সেটা হচ্ছে ডিম্বাণু থাকে। এভাবে তোমার হচ্ছে একটা ভ্রূণথলি গঠিত হয়। এখন এই ভ্রূণথলিতে যখন হচ্ছে পরাগায়নটা ঘটে তখন পরাগরেণুর তোমার হচ্ছে পুংজনন কোষ, পরাগরেণু থেকে পুংজনন কোষ তৈরি হয়। পরাগরেণু থেকে তৈরি হয় পরাগ নালিকা। সেই পরাগ নালিকাটা পরবর্তীতে তোমার হচ্ছে এই ভ্রূণথলিতে প্রবেশ করে। ভ্রূণথলিতে প্রবেশ করার পরে সেটা একটা গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়, একটা ডিম্বকের সাথে যুক্ত হয়, যার ফলে তোমার একটা ট্রিপ্লয়েড তৈরি হয়, যেখান থেকে পরবর্তীতে শস্য সৃষ্টি হয়, আর ডিম্বাণুর সাথে যেটা মিলিত হলো সেটা পরবর্তীতে বীজে কনভার্ট হয়। আচ্ছা, এই যে ডিম্বাণুর সাথে মিলিত হলো, এর ফলে যে প্রথম কোষটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে জাইগোট, আর এই জাইগোটই হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। আচ্ছা, এরপরে এই জাইগোটটা তোমার হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ তৈরি করে। তো প্রথমে কি হয়, প্রথমে জাইগোটটা একবার মাইটোসিস ঘটায়, একবার যখন মাইটোসিস ঘটায় তখন হচ্ছে 2টা কোষ তৈরি করে, এটা হচ্ছে এপিক্যাল কোষ আর আরেকটা হচ্ছে ভিত্তি কোষ। এপিক্যাল কোষটা পরবর্তীতে ভ্রূণে কনভার্ট হয় আর ভিত্তি কোষ থেকে পরবর্তীতে ভ্রূণ ধারক সৃষ্টি হয়। এরপরে আরও মাইটোসিস বিভাজন হতে হতে পরবর্তীতে হচ্ছে তোমার বীজপত্র, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, এই সব কিছু তৈরি হয় এবং আলটিমেটলি একটা চারা বা হচ্ছে স্পোরোফাইট তৈরি হয়। এভাবে মূলত তোমার হচ্ছে ভ্রূণথলি পরবর্তীতে স্পোরোফাইট গঠনে ভূমিকা পালন করে। 2 নম্বর প্রশ্ন আসো। সন্তানের পিতামাতা শনাক্তকরণের ক্ষেত্রে আদালতে বিচারক একটি বিশেষ পরীক্ষা নির্দেশ দেন এবং বলেন পরীক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে হচ্ছে তোমার বলা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আর কি। আচ্ছা, প্রথমে আসো অটোজোম। কোষের যে ক্রোমোজোমগুলো শারীরবৃত্তীয় ভ্রূণ এবং দেহ গঠনে অংশগ্রহণ করে তাদের বলা হয় অটোজোম। মূলত যারা হচ্ছে দেহ গঠনে অংশগ্রহণ করে তারা অটোজোম। মানুষের ক্ষেত্রে 22 জোড়া অটোজোম আছে। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগীদের আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হয় না কেন? আচ্ছা, থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে তোমার আয়রনের ট্যাবলেট বা হচ্ছে আয়রন জাতীয় কোনো ফল খেতে দেওয়া হয় না, কারণ এগুলো যদি খায় তাহলে তাদের দেহে আয়রনটা বেড়ে যাবে, আয়রন বেড়ে গেলে সেটা শরীরের বিভিন্ন অংশে জমা হয়ে যাবে, যার ফলে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হতে পারে। যেমন হচ্ছে যকৃতে যদি জমা হয় তাহলে এটা হচ্ছে জন্ডিস তৈরি করতে পারে, অগ্নাশয় নষ্ট হলে সেখানে
ডায়াবেটিস তৈরি করতে পারে, এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। বা এই আয়রনগুলো অনেক সময় দেখা যায় দেহের বিভিন্ন অংশে তোমার হচ্ছে জমা হয়ে একটা তোমার হচ্ছে রঞ্জক টাইপের একটা পদার্থ সৃষ্টি করে। এরপর আসো গ নম্বরে, উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটির উপাদানটির গঠন ব্যাখ্যা করো। উপাদানটা কি ছিল বলো তো? পদ্ধতিটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, আর হচ্ছে উপাদানটা তাহলে কি? ডিএনএ। ডিএনএর গঠনটা এখন আমাদের ব্যাখ্যা করতে হবে। ডিএনএ মূলত কি? ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা জানি নিউক্লিক অ্যাসিড তিনটা জিনিস দিয়ে গঠিত, নাইট্রোজেন বেস, তারপর হচ্ছে রাইবোজ সুগার আর ফসফেট গ্রুপ। তাহলে এই ডিএনএতে কী কী থাকবে? নাইট্রোজেন বেস থাকবে। নাইট্রোজেন বেস হিসেবে পিউরিন অথবা পিউরিন পাইরিমিডিন এই দুইটাই থাকে। পিউরিনের ক্ষেত্রে কী থাকে? অ্যাডেনিন, থাইমিন, আর হচ্ছে তোমার পাইরিমিডিনের ক্ষেত্রে থাকে সাইটোসিন, পিউরিনের ক্ষেত্রে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, আর হচ্ছে পাইরিমিডিন থাকে সাইটোসিন এবং থায়ামিন, এগুলো থাকে। আর তোমার হচ্ছে সুগার হিসেবে থাকবে ডিঅক্সি রাইবোজ সুগার, যেটা একটা পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার। আর থাকবে ফসফেট গ্রুপ। ঠিক আছে, এভাবে একটা ডিএনএ তৈরি হবে। এটা গেল হচ্ছে রাসায়নিক গঠন। ভৌত গঠন কি? যেখানে তোমার রাসায়নিক গঠনটা দেওয়া আছে, এই যে দুইটা সূত্রক আছে না, এটা একটা, এটা একটা দুইটা সূত্র। এই সূত্রগুলোর মধ্যে নাইট্রোজেন বেসগুলোর মধ্যে তোমার হচ্ছে একটা সংযোগ সৃষ্টি হবে। যেমন হচ্ছে অ্যাডেনিনের সাথে থাইমিন যেটা গঠিত হবে, এর মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধন থাকবে। সাইটোসিনের সাথে হচ্ছে গুয়ানিনের যেটা হচ্ছে তোমার সংযোগ থাকবে, সেখানে 3টা হাইড্রোজেন বন্ধন থাকবে। আচ্ছা, এখন এই ডিএনএর রাসায়নিক ভৌত গঠনের ক্ষেত্রে আমরা দেখব এরকম, এটা হচ্ছে একটা পেঁচানো গঠন। হ্যাঁ, এর একটা পূর্ণ ঘূর্ণনে মোট 10 জোড়া নিউক্লিওটাইড থাকে বা 10টা নিউক্লিওটাইড থাকে। ঠিক আছে, আচ্ছা। আর এই একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? এই পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে এই একটা নিউক্লিওটাইড থেকে একটা নিউক্লিওটাইড, এগুলোর মধ্যে দূরত্ব কত হবে? এর মধ্যে দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম। আর এদের হচ্ছে ব্যাসটা হবে হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এটা আবিষ্কার করেন কি? বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। তারা হচ্ছে এই গঠনটা আবিষ্কার করে, যার এই যে তোমার হচ্ছে বাইরের দিকে যে অংশ, সুতার মতো অংশ দেখতে পাচ্ছ, এই অংশটা তৈরি করে তোমার হচ্ছে ডিএনএ এর ফসফেট গ্রুপ আর হচ্ছে সুগার, এই দুটো মিলে এই অংশটা তৈরি করবে। আর ভেতরে যে সিঁড়ির মতো ধাপ ধাপ দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে নাইট্রোজেন বেস। এভাবে একটা পেঁচানো ডাবল হেলিক্স ডিএনএটা গঠিত হয়। গ নম্বরে বলছে, উদ্দীপকে উল্লেখিত শেষ কথাটি বিশ্লেষণ করো। পরীক্ষণটির গুরুত্ব ও ব্যবহার অপরিসীম। মানে হচ্ছে এখানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের যে গুরুত্ব এবং ব্যবহার, সেগুলোকে বোঝানো হচ্ছে। এই দেখো, এই পদ্ধতিকে বলা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এর আরও নাম আছে, ডিএনএ টাইপিং, ডিএনএ প্রেস্টিং, এগুলো সব কিছু আছে। এগুলোর ক্ষেত্রে কি করা হয়? এগুলোর ক্ষেত্রে কোনো একটা ব্যক্তির থেকে জৈবিক নমুনা গ্রহণ করা হয়। নমুনা হিসেবে কি গ্রহণ করা হতে পারে? ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য, এইসব কিছু তোমার হচ্ছে করা হতে পারে। এটা এখন কোথায় কোথায় ব্যবহার করা যায়? এটা বিভিন্ন ধরো অপরাধীকে ধরতে, তারপর হচ্ছে পিতৃত্ব নির্ধারণে অনেক ভ্যারিয়েশন আছে এটার ব্যবহারের। তো প্রথমে আসো, মৃত ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। যেমন রানা প্লাজা যে ধ্বংস হয়েছিল, সেখানে তো কারো চিহ্ন আসলে পাওয়া যাচ্ছিল না, বডি তো কারো মানে কারো ফেস ছিল না, কিছু ছিল না। তো আলটিমেটলি তাদের সন্তান, তাদের হচ্ছে পরিবারের কাছে তাদের সন্তানদের কীভাবে হস্তান্তর করেছিল? এই ডিএনএ হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের পিতামাতা বা হচ্ছে তাদের পরিবারের সাথে মিলিয়ে তারপরে এগুলো হস্তান্তর করা হয়েছিল। এরপরে বর্তমানে বাংলাদেশে হচ্ছে ধর্ষণের পরিমাণ অনেক বেড়ে গেছে। এখানে রেপিস্টকে কিভাবে তোমার হচ্ছে চিহ্নিত করা হবে যে সেই রেপিস্ট, বা এটা হচ্ছে প্রমাণ করা হবে কিভাবে? এটা প্রমাণের ক্ষেত্রে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আচ্ছা। এছাড়াও ধরো পিতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে, যে কেউ ধরো হারিয়ে গেছে, তার পিতাকে এটা যদি বের করে আনতে চাই, তাহলে কি করতে হবে? তার সাথে তার পিতার যেই ডিএনএ সিকোয়েন্স, সেটা হচ্ছে মিলাইতে হবে। যদি মিলে তাহলে সেটা আমরা পেয়ে যাবো আর কি। তো এই সব কিছুর জন্য আলটিমেটলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ টেস্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও চিকিৎসা বিজ্ঞান, কৃষিক্ষেত্র, মৎস্যক্ষেত্র, পানি সম্পদ, এই সবগুলোর ক্ষেত্রে এটা একটা নতুন অধ্যায় সৃষ্টি করছে।
আলটিমেটলি আমরা বুঝতে পারি ডিএনএ পরীক্ষার গুরুত্ব এবং ব্যবহার অপরিসীম। এবার আসো 3 নম্বর প্রশ্নে, জীববৈচিত্র্য কাকে বলে? পৃথিবীতে বিরাজমান জীবগুলোর মধ্যে যে প্রাচুর্য এবং ভিন্নতা দেখা যায় সেটা হচ্ছে জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য সাধারণত 3 ধরনের হয়। এখন উৎপাদককে কেন শক্তি পিরামিডের ভূমিতে রাখা হয়? পিরামিডগুলো দেখতে কেমন? এরকম 3 কোণা হয়, যে নিচের দিকে যে বেস থাকে সেটা হচ্ছে একটু বড় থাকে এবং উপরের দিকে ধীরে ধীরে সরু হতে থাকে। আচ্ছা, শক্তির পিরামিডের ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তি কার থাকে? উৎপাদকের থাকে। আর সে সরাসরি সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ তোমার হচ্ছে শক্তি গ্রহণ করে সে খাদ্য তৈরি করতেছে, ফলে তার শক্তিটা সবচেয়ে বেশি থাকে। এজন্য সেটাকে সবার নিচে রাখা হয়, কারণ তার শক্তি সবচেয়ে বেশি। এরপরে সেই সবুজ উদ্ভিদকে বা উৎপাদক থেকে ধীরে ধীরে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, এগুলো তো ধীরে ধীরে হচ্ছে তোমার উপরের দিকে থাকবে। কেন থাকবে? কারণ এক একটা স্টেপ পার হবে আর শক্তির পরিমাণ কমতে থাকবে। উৎপাদক থেকে যখন প্রথম শ্রেণীতে যাবে তখন শুধুমাত্র উৎপাদকের 10% শক্তি পরবর্তী ধাপে যাবে, তার 10% শক্তি তার পরবর্তী ধাপে যাবে, এভাবে ধীরে ধীরে শক্তির পরিমাণটা কমতে থাকবে। তাহলে সবচেয়ে বেশি শক্তি যেহেতু উৎপাদকের থাকে, এজন্য এটাকে ভূমিতে বা নিচে রাখা হয়। এস এর শক্তি কিভাবে বিতে পৌঁছায় তা ব্যাখ্যা করো। এসটা কি? এখানে দেখো সূর্য, সান। এখানে একটা জলজ তোমার হচ্ছে বাস্তুতন্ত্র দেখানো হচ্ছে। এখানে তোমার হচ্ছে এগুলো হচ্ছে উৎপাদক, ছোট মাছ, বড় মাছ, জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, এগুলো দেখানো হচ্ছে। এগুলো বি হচ্ছে বড় মাছ, ঠিক আছে। এখন এস এর শক্তি কিভাবে এটাতে যাচ্ছে? এস মানে সূর্য। সূর্যের আলোর উপস্থিতিতে উৎপাদক যেগুলো আছে সেগুলো কি করতেছে? খাদ্য তৈরি করতেছে। উৎপাদক হিসেবে ছোট ছোট তোমার ঘাস, গাছপালা, তারপরে শ্যাওলা, এগুলো থাকতে পারে। তো এরপরে সেই তোমার হচ্ছে উৎপাদক যেগুলো আছে সেগুলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতেছে। এখন এই উৎপাদকগুলোকে আবার কে খাচ্ছে? তৃণভোজী প্রাণীরা কি করতেছে? প্রথম স্তরের খাদকেরা, তারা হচ্ছে উৎপাদকের পাতা, কাণ্ড, ফুল, ফল এগুলো খেয়ে জীবন ধারণ করে। এইভাবে সবুজ উদ্ভিদে উৎপাদিত রাসায়নিক শক্তি প্রাণীতে পৌঁছাচ্ছে, তৃণভোজী প্রাণীতে। এরপর এই প্রথম স্তরের যে তৃণভোজী প্রাণীগুলো ছিল তাদেরকে আবার খাচ্ছে কারা? দ্বিতীয় শ্রেণীর খাদক। এগুলো হতে পারে বিভিন্ন ধরনের ব্যাঙ বলো বা হচ্ছে ছোট ছোট মাছ বলতে পারে এগুলো। এই দ্বিতীয় স্তরের খাদককে আবার কে খাবে? তৃতীয় স্তরের খাদক। তার থেকে একটু বড় মাছ যারা আছে তারা এই তৃতীয় স্তরের খাদককে আরও বড় কোনো যদি মাছ থাকে তারা খাবে। এভাবে তোমার ধীরে ধীরে একজন আরেকজনকে খাওয়ার মাধ্যমে শক্তিটা ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে। এই যে এখানে দেখো একটা ফ্লোচার্ট দেওয়া আছে। সূর্য থেকে সবুজ উদ্ভিদ, এরা হচ্ছে উৎপাদক। সবুজ উদ্ভিদ খাচ্ছে ক্ষুদ্র পোকা, যেটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তাদের খাচ্ছে ছোট মাছ, তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। এই ছোট মাছকে আবার খাচ্ছে বড় মাছ, তারা হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। এভাবে শক্তিটা এস থেকে বিতে স্থানান্তরিত হচ্ছে। আচ্ছা, 9 নম্বর কি বলছে? উদ্দীপকের উপাদানগুলোর হ্রাস বৃদ্ধি পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তোমার মতামত দাও। একটা বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে এর প্রত্যেকটা উপাদান তোমার হচ্ছে একটা ব্যালেন্সড অ্যামাউন্টে থাকতে হবে। এর কোনোটা যদি কমে যায় বা কোনোটা বেড়ে যায়, এটা খুব বেশি সমস্যার সৃষ্টি করবে। কিভাবে সমস্যার সৃষ্টি করবে দেখো। ধরো এখানে তো উৎপাদক কে ছিল? সবুজ উদ্ভিদ। যদি সবুজ উদ্ভিদ না থাকে তাহলে তার পরবর্তীতে যারা প্রথম শ্রেণীর খাদক বা তৃণভোজী খাদক, তারপর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, তারা কি খাবার ধীরে ধীরে কম পাবে না? কম পাবে। এরপরে যদি উৎপাদক ঠিক থাকে কিন্তু প্রথম শ্রেণীর খাদক ধরো কোনো কারণে থাকলো না বা হচ্ছে হ্রাস বৃদ্ধি ঘটলো, তাহলে কি হবে? প্রথম শ্রেণীর খাদক যদি কমে যায় তাহলে তোমার হচ্ছে ঘাসের সংখ্যা বেড়ে যাবে বা সজীব যে উদ্ভিদ সেগুলোর সংখ্যা কমে যাবে, কিন্তু দুঃখিত বেড়ে যাবে। তবে দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর এই খাদকগুলোর সংখ্যা কমে যাবে, কারণ তাদের খাবারের অভাব ঘটবে। আবার যদি এই যারা হচ্ছে প্রাথমিক তৃণভোজী তারা হচ্ছে যদি তাদের সংখ্যা বৃদ্ধি করে তাহলে কি হবে? উৎপাদের সংখ্যা কমে যাবে, কারণ তারা উৎপাদগুলোকে বেশি বেশি খেয়ে ফেলবে। উৎপাদের সংখ্যা কমে গেলে আলটিমেটলি কি হবে? প্রথম শ্রেণীর খাদক কমবে, দ্বিতীয় শ্রেণীর খাদক কমবে এবং তৃতীয় শ্রেণীর খাদক কমবে। আলটিমেটলি এখানে যদি যে কোনো একটা যদি হচ্ছে কম বেশি হয় তাহলে পুরো পরিবেশের আর তোমার হচ্ছে একটা যে ব্যালেন্সড একটা অবস্থা ছিল সেই ব্যালেন্সড অবস্থাটা থাকবে না। বাস্তুতন্ত্রের মধ্যে একটু ভারসাম্য নষ্ট হবে। তো এই জন্য এটা হচ্ছে পরিবেশের জন্য হুমকি স্বরূপ। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন আসো। সহবাসী উদ্ভিদ ভিন্নবাসী উদ্ভিদ থেকে আলাদা কেন? সহবাসী উদ্ভিদ কাদের বলি? যে সকল উদ্ভিদের
একই উদ্ভিদের মধ্যে তোমার হচ্ছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুইটা থাকে, তাদের হচ্ছে সহবাসী উদ্ভিদ বলি। মানে হচ্ছে একই উদ্ভিদে তোমার পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ দুইটাই তৈরি হবে। আর ভিন্নবাসী উদ্ভিদ বলি কাদের, যেসব ক্ষেত্রে দুইটা ভিন্ন উদ্ভিদে একটাতে হচ্ছে তোমার স্ত্রী গ্যামেটোফাইট উৎপন্ন হবে, একটাতে পুং গ্যামেটোফাইট উৎপন্ন হবে। এ ধরনের হলে তাদের হচ্ছে ভিন্নবাসী বলি। এই জন্যই তোমার হচ্ছে সহবাসী উদ্ভিদ ভিন্নবাসী থেকে আলাদা। কিভাবে শস্যকলা উৎপত্তি হয়? আচ্ছা, প্রথমে কি হয়, পরাগায়ন হয়। পরাগায়নের ফলে হচ্ছে গর্ভমুণ্ডের ওপর তোমার হচ্ছে পরাগরেণুটা আসে, পরাগরেণু থেকে পরাগ নালিকা বের হয়, এরপরে সেটা গর্ভাশয়ে প্রবেশ করে। এর মধ্যে তোমার হচ্ছে জেনারেটিভ যে কোষগুলো থাকে সেই কোষগুলো থেকে পুংগ্যামেটোফাইট তৈরি হয়, পুংগ্যামেট তৈরি হয়। সেই পুংগ্যামেটগুলো আলটিমেটলি তোমার হচ্ছে ভ্রূণথলিতে প্রবেশ করে। যখন ভ্রূণথলিতে প্রবেশ করে এর মধ্যে থাকে হচ্ছে গৌণ নিউক্লিয়াস। সেই গৌণ নিউক্লিয়াসের সাথে একটা পুংগ্যামেট তোমার মিলিত হয়, যার ফলে এটা হচ্ছে ট্রিপলেট একটা অবস্থা গ্রহণ করে। এই যে ট্রিপলেট যে অবস্থা বা সেকেন্ডারি নিউক্লিয়াস যে ট্রিপলেটে রূপান্তরিত হলো, এটা পরবর্তীতে তোমার সেই ভ্রূণ বা শস্যকলায় পরিণত হয়ে যায়। আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে তোমার ডিম্বাণুর সাথে মিলিত হবে এবং এটা পরবর্তীতে বীজে কনভার্ট হবে। এই দুটাকে একসাথে বলা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। এভাবে শস্যকলার উৎপত্তি ঘটে। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশনকে অর্ধ সংরক্ষণশীল বলা হয় কেন? সাপোজ এটা একটা ডিএনএ কয় সূত্র? দুইটা সূত্র বা দ্বিসূত্র। এই একটা সূত্র থেকে যখন ডিএনএ রেপ্লিকেশন হবে, রেপ্লিকেশন মানে কি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়। যখন রেপ্লিকেশন হবে তখন নতুন যে দুইটা ডিএনএ তৈরি হবে তার মধ্যে তোমার একটাতে কি হবে, এরকম ধরো দুইটা ডিএনএ তৈরি হলো, দুইটা ডিএনএতেই দেখবা যে একটা অংশ থাকবে যেটা হচ্ছে পূর্বের ডিএনএর অংশ, আরেকটা অংশ থাকবে যেটা হচ্ছে নতুন ডিএনএর অংশ। তাহলে নতুন যে ডিএনএগুলো তৈরি হলো সেটাতে কি অর্ধেক ডিএনএটা রক্ষিত থাকলো না? এই জন্যই এই প্রসেসটাকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। 4 নম্বর প্রশ্ন দেখো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো। এই কথাটি কে বলছিলেন? বিজ্ঞানী ডারউইন। এটা হচ্ছে ডারউইনিজমের প্রথম একটা ধাপ। তো এই কথার ইয়েটা কি, তাৎপর্যটা কি? পৃথিবীতে বিভিন্ন ধরনের জীব রয়েছে, তাদের প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে। সংগ্রামটা কার বিরুদ্ধে? আন্তঃপ্রজাতিক, অন্তঃপ্রজাতিক পরিবেশের সাথে। তো এই সকল সংগ্রামে যারা তোমার হচ্ছে টিকে থাকতে পারবে, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারবে, তারাই আলটিমেটলি হচ্ছে বেঁচে থাকতে পারে। যারা এই পরিবেশে ফাইট দেওয়ার মতো ফিট, তারাই হচ্ছে পরবর্তীতে বেঁচে থাকে। আর যারা এই প্রতিকূল পরিবেশে নিজেদের টিকে রাখতে পারে না, তারা আলটিমেটলি বিলুপ্ত হয়ে যায়। এটা হচ্ছে এটা তাৎপর্য। বিবর্তন তত্ত্বের ভিত্তিতে নতুন প্রজাতি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, বিভিন্ন বিজ্ঞানীগণ, তারপরে কোষতত্ত্ববিদ, শ্রেণীবিদ, তারা কি করছিলেন? তারা নতুন প্রজাতি সৃষ্টির 3টা কারণ হিসেবে উল্লেখ করছিলেন। একটা দেখো, মূল প্রজাতি থেকে পৃথক হওয়ার মানে হচ্ছে আইসোলেশনের মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে, মূল প্রজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা হতে পারে। সেকেন্ড কথা হচ্ছে সংকরায়নের মাধ্যমে, ঠিক আছে, যদি তার জেনেটিক কোনো চেঞ্জ আসে, অন্য কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নতুন করে অ্যাড হয়, সেটার কারণে। অথবা কি, সংকরায়ন প্রজাতিতে কোষ বিভাজনের সময় ঘটনাক্রমে ক্রোমোজোমের সংখ্যা যদি বৃদ্ধি হয় বা পলিপ্লয়েডি যদি সৃষ্টি হয়, অর্থাৎ আমরা জানি কি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এই দশা বারবার তোমার হচ্ছে আবর্তিত হয়। যদি কোনো কারণে তোমার হচ্ছে এই ডিপ্লয়েডের জায়গায় ট্রিপ্লয়েড হয়ে যায় বা হচ্ছে আর এরও বেশি হয়ে যায়, তাহলে তোমার হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে। আচ্ছা, এখন আসো, কমেনসেলিজম বলতে কি বোঝায়? যে মিথস্ক্রিয়ার আন্তঃসম্পর্ক গঠনকারী জীবদের মধ্যে মাত্র একজন উপকৃত হয় এবং অন্য সহজে উপকৃত হয় না, কিন্তু ক্ষতিও করে না, এ ধরনের যে সম্পর্ক তাদের বলা হচ্ছে কমেনসেলিজম। যেমন হচ্ছে রোহিণী গাছের ক্ষেত্রে, রোহিণী গাছ কী করে? মূলের সাহায্যে নিজেকে মাটির উপর আবদ্ধ করে এবং অন্য বড় গাছের উপর আরোহণ করে তোমার হচ্ছে বড় হয়, কিন্তু এরা অন্য কোনো গাছকে ক্ষতি করে না,
লাইক অন্য কোনো গাছ থেকে শোষণ করবে বা এরকম কিছু করে না, সে শুধু তার উপর আশ্রয় গ্রহণ করে যেন নিজে বেশি সূর্যের আলো পেয়ে থাকে। এ ধরনের যে সম্পর্ক সেটাকে বলা হয়েছে কমেনসেলিজম। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডকে গ্রিন হাউস গ্যাস বলা হয় কেন? আমাদের এই পৃথিবীর চারপাশে একটা গ্যাসের আবরণ রয়েছে, যে আবরণটা কি করে, যে সূর্য থেকে যে আলোক রশ্মিগুলো আসে সেই আলোক রশ্মি দিনের বেলায় আসে, রাতের বেলায় আবার ব্যাক করার চেষ্টা করে, মানে হচ্ছে প্রতিসরিত হয়ে ব্যাক করার চেষ্টা করে, প্রতিফলিত হয়ে। কিন্তু এই গ্যাসের যে লেয়ার তারা কি করে, এটাকে আর রাতের বেলা যেতে দেয় না, ঠিক আছে? এ ধরনের গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড অন্যতম। এটা হচ্ছে মোটামুটি 50% মতো এটা ওই লেয়ারে থাকে, এবং এরা হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস হিসেবে এই জন্য কাজ করে, কারণ এরা সূর্যের আলোর ভেতরে আসলে একে পৃথিবী থেকে বাইরে যেতে দেয় না, এই জন্য কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, বহু নির্বাচনী। এখানে দেখো চিত্রের স্তবকটি কোন ফুলে বিদ্যমান? এখানে দেখো বহুগুচ্ছ ফুল আমরা দেখতে পাচ্ছি। বহুগুচ্ছ ফুলের উদাহরণ কি? শিমুল ফুল। এখন আসো, ভ্রূণপোষক কলার কাছাকাছি যে কোষটি আকারে সামান্য বড় হয়, তার ভ্রূণপোষক কলার যে কাছাকাছি যে কোষ সেটা বড় হলে তার প্রোটোপ্লাজম কি হয়? প্রোটোপ্লাজম ঘন থাকে। কেন্দ্রিকা বা নিউক্লিয়াস যেটা তুলনামূলক বড় থাকে, কেন্দ্রিকা ছোট থাকে না, কেন্দ্রিকা ছোট থাকে না। সুতরাং উত্তর হবে 1 আর 2। আচ্ছা, এপিক্যাল সেল কিসে পরিণত হয়? জাইগোট যেটা তৈরি হয়, জাইগোটে কি হয়, প্রথমে মাইটোসিস ঘটে, ফলে দুইটা কোষ তৈরি হয়, একটা হচ্ছে এপিক্যাল কোষ আর একটা হচ্ছে বেজাল কোষ বা বেজাল কোষ। তো এই এপিক্যাল কোষটা পরবর্তীতে ভ্রূণে পরিণত হয়, আর বেজাল কোষটা ভ্রূণ ধারকে পরিণত হয়। শস্য কোষ কেন্দ্রিকায় কত সংখ্যক ক্রোমোজোম থাকে? আচ্ছা, শস্য কোষের কেন্দ্রিকায় সাধারণত কি থাকে? তোমার হচ্ছে যখন হচ্ছে দিনিষেক ঘটে তখন এখানে ট্রিপ্লয়েড অবস্থা হয়ে যায় না, তাহলে এখানে হচ্ছে 3n হবে। পতঙ্গ পরাগী ফুল কোনটি? ধান, কচু, সরিষা নাকি আখ? পতঙ্গের মাধ্যমে তোমার হচ্ছে পরাগায়ন ঘটে সরিষার ক্ষেত্রে। আচ্ছা, স্বপরাগায়ন ঘটে কোন ফুলে? ধুতুরা, শিমুল, পেঁপে, কুমড়া। আচ্ছা, এর মধ্যে হচ্ছে ধুতুরাতে স্বপরাগায়ন ঘটে। স্বপরাগায়ন মানে কি? একই ফুলে বা একই গাছে দুটি ফুলের মধ্যে পরাগায়ন। আচ্ছা, ফুলের তৃতীয় স্তবক কি? আচ্ছা, ক্যালিক্স। ক্যালিক্স তো হচ্ছে প্রথম স্তবক, এটা না। থ্যালামাস তো না। অ্যান্ড্রেসিয়াম, এটা হচ্ছে তৃতীয় স্তবক। ফুলের তৃতীয় স্তবক হচ্ছে অ্যান্ড্রেসিয়াম বা পুংস্তবক, আর চতুর্থটা হচ্ছে গাইনোকোসিয়াম ছিল। রক্তে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় সন্তানের পিতৃত্ব, সন্তানের মাতৃত্ব, অপরাধী শনাক্তকরণ। এই সবগুলাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করা সম্ভব। এখন দেখো স্বাভাবিক রাকিবের আচ্ছা, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং উত্তর দাও। স্বাভাবিক রাকিবের সাথে বর্ণান্ধ হেলেনার বিয়ে হয়। আচ্ছা দেখো, এখানে কি বলছে, তাদের ছেলে সন্তান হলে তার কত ভাগ বর্ণান্ধ হবে। এখন এখানে দেখো, স্বাভাবিক পুরুষ বা রাকিব স্বাভাবিক, তাহলে হচ্ছে এক্স ওয়াই দুইটা হচ্ছে স্বাভাবিকভাবে। বর্ণান্ধ মহিলা হলে এদের দুইটা যে এক্স ক্রোমোজোম দুটাতেই হচ্ছে ডিফেক্ট থাকবে বা মিউটেশন থাকবে আর কি। এদের থেকে যে গ্যামেট পাবো, এরকম গ্যামেট পাবো। এদের যখন মিলন ঘটবে দেখো এক্স এর সাথে এক্স সি, তার মানে কি, এর একটা মেয়ে হবে, দুইটা এক্স তাহলে মেয়ে, এখানে সি আছে, তার মানে কি এটা হচ্ছে বাহক হবে। আবার এক্স এর সাথে এক্স মিললে তো সেটাও হচ্ছে বাহক মেয়ে হবে, ঠিক আছে? এই দুইটা হচ্ছে বাহক মেয়ে। আর ছেলেগুলো হবে কি, ছেলেগুলো হচ্ছে বর্ণান্ধ হবে, কারণ মায়ের দেহ থেকে যেই এক্সটা আসবে সেটার সাথে যখন ওয়াইয়ের মিলিত হবে সেটা আলটিমেটলি তোমার বর্ণান্ধতা প্রকাশ করবে, কারণ ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম তো একটাই থাকে, যার ফলে সেখানে যদি ডিফেক্ট হয় তাহলে আলটিমেটলি বর্ণান্ধতা প্রকাশ পাবে। সুতরাং এদের যে ছেলে হবে তাদের ক্ষেত্রে 100% বর্ণান্ধ হবে, আর মেয়ে হলে কি হবে, মেয়ে হলে 100% বাহক হতো। তাদের মেয়ে সুন্দর হলে বর্ণান্ধতার বাহক হওয়ার সম্ভাবনা কত? যেটা বললাম 100%। নিউক্লিওসাইড সম্পর্কে কোনটা সঠিক? নিউক্লিওসাইড কী কীতে গঠিত হয়? পিউরিন বেস, পাইরিমিডিন বেস, মানে মেন কথা হচ্ছে নাইট্রোজেন বেস থাকবে, তার সাথে সুগার থাকবে, তারপরে হচ্ছে পেন্টো সুগার, আর তার সাথে ফসফেট গ্রুপ থাকবে। এরকম কোনটা আছে দেখো তো, যে ডি নাম্বারে দেখো এরকম আছে, পিউরিন, পাইরিমিডিন, পেন্টো সুগার সাথে ফসফেট গ্রুপ। ডিএনএ হেলিক্সের 12টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34, তাহলে 12টার কত হবে? 12 × 34, 800, 408টা হবে।
উত্তর কি হবে? সি। লাল সবুজ বর্ণাঢ্যতা নির্ণয়ের জন্য কোন চার্টটা ব্যবহার করা হয়? ইশিহারা, পানেট স্কোয়ার, স্নেরেল, বিএমআই। মেন কথা হচ্ছে লাল সবুজ বর্ণাঢ্যতা হলে সেখানে ইশিহারা কালার টেস্ট নামে একটা চার্ট আছে, সেই চার্ট দিয়ে বোঝানো হয় যে হচ্ছে সে বর্ণাঢ্য কিনা। সুতরাং উত্তর হবে ইশিহারা চার্ট। থ্যালাসেমিয়া মেজর রোগীরা সচরাচর কত বয়সের মধ্যে মারা যায়? সাধারণত 30 বছর বয়সের মধ্যে তারা হচ্ছে মারা যাবে যদি এই সমস্যাটা শুরু হয়ে যায়। উত্তর হবে হচ্ছে 30। হাইড্রক্সি ক্লোরোকুইনিন সেবনে নিচের কোন রোগটি হতে পারে? অস্টিওপোরোসিস হবে না, থ্যালাসেমিয়া হবে না, বর্ণাঢ্যতা হতে পারে। ঠিক আছে, বর্তমানে কোন পদ্ধতিতে ডিএনএ টেস্ট করা হয়? ডিএনএ টেস্ট সাধারণত তোমার হচ্ছে পিসিআর এর মাধ্যমে করা হয়, তারপর হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে করা হয়। বাট পিসিআর হচ্ছে এখন সবচেয়ে জনপ্রিয় এবং এটা দ্রুততম সময়ে করা যায়। এর জন্য বর্তমান সময় হচ্ছে পিসিআর এর মাধ্যমে করা হয়, যার ফুল ফর্ম হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। কোন অনুক্রমটি সঠিক? ডিএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে আরএনএ না, এভাবে তৈরি হয় না। আরএনএ থেকে ডিএনএ, এটাও হবে না। ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, আর প্রোটিনটাই বৈশিষ্ট্য নির্ধারণ করে। সুতরাং উত্তর হবে সি। পৃথিবীতে জীবনের উৎপত্তির মূল কারণ কি? সমুদ্রের প্রাণী। ঠিক আছে, সমুদ্রের পানি, কারণ সমুদ্রে সর্বপ্রথম জীবের অস্তিত্ব লক্ষ্য করা গেছিল। নিউক্লিয় প্রোটিন থেকে জীবের উৎপত্তি হয়েছে। মিথেন, অ্যামোনিয়া, এগুলোর গুরুত্ব রয়েছে। সুতরাং এটার উত্তর হচ্ছে 1, 2, 3। ঋণাত্মক আন্তঃক্রিয়া কোনটা? এখানে নোডিয়াল দেখা যাচ্ছে, এটা তো তাহলে ধনাত্মক। এটা তো হচ্ছে একটা উদ্ভিদের ওপর একটা শুধু গাছ জন্মাই আছে অর্কিডের মতো, এখানে হচ্ছে ঋণাত্মক হবে না, এটা নর্মাল উদ্ভিদের চিত্র। আর ডি নম্বরে দেখো, এখানে একটা উদ্ভিদের উপর আরেকটা উদ্ভিদ সেটা পরজীবীর মতো আছে, সুতরাং ঋণাত্মক আন্তঃক্রিয়া হবে এই জায়গায়। বাস্তুতন্ত্রের উৎপাদন প্রক্রিয়া কোনটি? বাস্তুতন্ত্রের উৎপাদন প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের মাধ্যমে মূলত যে শক্তি উৎপন্ন হয় বা খাদ্য উৎপন্ন হয় সেটা পরবর্তীতে অন্যান্য জীবের মধ্যে সঞ্চারিত হয়। সবুজ উদ্ভিদকে ছাগল খায়, ছাগলকে হচ্ছে মানুষ খায়। আচ্ছা, প্রথম টপিক লেভেলে পি কিলোজুল শক্তি থাকলে মানুষের কত কিলোজুল যাবে? এখানে থাকে পি, ছাগলে কত পার্সেন্ট যাবে? এর 10%, 10% যাবে, তাহলে হচ্ছে এটা হবে P/10। আর ছাগলের 10% হলে মানুষের ক্ষেত্রে এর 10% যাবে, তাহলে P/10 ইন্টু 10%, তার মানে P/100, এটা উত্তর হবে। নিচের কোনটি শিকারজীবী খাদ্য শৃঙ্খল? যে খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরের খাদক আকারে সবচেয়ে ছোট থাকে এবং পর্যায়ক্রমে উপরের খাদকেরা নিচের স্তরের খাদকগুলো শিকার ধরে খেয়ে ফেলে, খেয়ে একবারে শেষ করে, সেগুলোকে বলা হচ্ছে শিকারজীবী খাদ্য শিকল। সুতরাং এখানে দেখো ডি নাম্বারটা উত্তর হবে। ঘাসকে ঘাস ফড়িং খাচ্ছে, তাকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে সাপ খাচ্ছে, সাপকে রুই মাছ খাচ্ছে, গুই সাপ খাচ্ছে। সুতরাং এটা হবে হচ্ছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল। নিচে খাদ্য জালে মোট কয়টি খাদ্য শৃঙ্খল আছে? প্রথমে দেখো, শৈবালকে খায় জুওপ্ল্যাঙ্কটন, জুওপ্ল্যাঙ্কটনকে বড় মাছ, বড় মাছকে বাজ পাখি, এটা একটা। শৈবালকে ছোট মাছ খাচ্ছে, মাছকে বাজ পাখি খাচ্ছে, মাছকে আবার বড় মাছ খাচ্ছে, বড় মাছকে বাজ পাখি খাচ্ছে, দুইটা। 3 নাম্বার কি? এটাকে জুওপ্ল্যাঙ্কটন খাচ্ছে, জুওপ্ল্যাঙ্কটনকে ছোট মাছ খাচ্ছে, ছোট মাছকে আবার বড় মাছ, বড় মাছকে বাজ পাখি, 3টা। এরপরে দেখো শৈবাল, তারপরে ছোট মাছ, ডিরেক্ট বাজ পাখি। তাহলে মোট 4টা তোমার হচ্ছে এখানে খাদ্য শিকল আছে। প্রাণীতে ভাসমান ক্ষুদ্র জীবদের কি বলা হয়? প্ল্যাঙ্কটন বলা হয়। ঠিক আছে, এটা হতে পারে জুপ্ল্যাঙ্কটন বা ফাইটোপ্ল্যাঙ্কটন। বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটি? তাপমাত্রা, মৃতদেহ, অক্সিজেন, পানি। আচ্ছা, ভৌত উপাদান হচ্ছে এখানে তাপমাত্রা। আচ্ছা, এর মাধ্যমে তোমাদের 3টে সেটের সলভ দেওয়া হয়ে গেল। তোমরা সবাই ভালো থাকবে, আশা করি সবাই বুঝতে পেরেছো জিনিসগুলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।